হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা খুবই সহজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমরা পড়ব হচ্ছে বাংলা ভাষায় বাক্য। এখন বাক্য থেকে ২ ধরনের প্রশ্ন আসে। একটা প্রশ্ন খুবই কমন, সবাই পারে। প্রশ্নটা হচ্ছে যে সার্থক বাক্য কাকে বলে? প্রশ্নটা হচ্ছে যে সার্থক বাক্য কাকে বলে? সার্থক বাক্যের গুণ কয়টা ও কি, কি? উদাহরণসহ লিখো। এটা হলো এক ধরনের প্রশ্ন। অর্থাৎ সার্থক বাক্য নিয়ে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ ধরনের যে প্রশ্নটা। প্রশ্নটা সহজ এবং আমরা যদি বাক্য রূপান্তর বা বাক্যের অন্য যে অবজেক্টিভ টাইপের প্রশ্নটা আসে সেটা যদি না পারি, তাহলে আমরা এই প্রশ্নের উত্তর করতে পারি যে সার্থক বাক্য কাকে বলে, সার্থক বাক্য কত প্রকার, কি কি? হ্যাঁ, না। সার্থক বাক্য কাকে বলে, সার্থক বাক্যের গুণগুলো কি কি এবং সেগুলোকে কিভাবে লেখা যায়। এর পাশাপাশি আরেক ধরনের প্রশ্ন আসে, সেটা হচ্ছে অবজেক্টিভ টাইপের বাক্য। এই ঘটনাটা কি? সেটা হচ্ছে যে বাক্যের ক্ষেত্রে একটা বাক্য দিয়ে বলা হয় এটাকে রূপান্তর করতে। তো ওইটা নিয়েও আমরা আলোচনা করব। আমি একটু ক্লাসের শুরুতে দেখে নেই যে কারা, কারা আমাদের সাথে জয়েন করছে। নিধি বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আফরোজা শাহরিন, রিপা ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? শামসুল ইসলাম ওয়ালাইকুম আসসালাম। যারা, যারা সালাম দিচ্ছ সবাইকে একবারে বলে দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম। আর যারা জিজ্ঞেস করছে ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে গলা একটু ভাঙা, ভাঙা মনে হচ্ছে। গলার আওয়াজটা একটু কেমন, কেমন মনে হচ্ছে না? এমন, এমন। তো এমন আছি। যদি তোমরা জিজ্ঞেস করো ভাইয়া কেমন আছেন? আমার উত্তর হচ্ছে যে গলার যেমন অবস্থা শুনছো তেমন আছি। হ্যালো বলছে প্রীতম সাহা। ভাইয়ার কি মন খারাপ? নিধি বলেছে না, তোমরা আমার প্রিয় একটা ব্যাচ। তোমাদের ক্লাস নিতে আসলে আমার মন সবসময় ভালো থাকে, কিন্তু আমার গলাটা একটু খারাপ। ঠিক আছে নিধি। রিদিবাল নমস্কার তোমাকেও। এস কে ইমন ইসলাম হাই বলছে হ্যালো। কেমন আছেন? এস আর সিয়াম বলছে আলহামদুলিল্লাহ ভালো। শামসুল ইসলাম বলেছে লাল চা খান। তুমি আমার শিক্ষার্থী, তুমি আমাকে চা বানিয়ে পাঠাও বা না পাঠিয়ে আমাকে বলছো যে লাল চা খান। তোমরা বানায় পাঠাও। আচ্ছা, ফারিয়া আফরিন বলছে ভাইয়া কেমন আছেন? গলা ছাড়া বাকি সবকিছু ঠিকঠাক, দুর্দান্ত চলছে। লাল চা কান বলছে শামসুল ইসলাম। লাল চা যে কাবো, তুমি পাঠিয়েছো? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। তো আজকে আমাদের ক্লাসটার ওভারঅল কন্টেন্ট একটু লেংদি। আমরা আজকে ক্লাসের সবগুলো জায়গায় যে আমরা পড়বো ক্লাসের মধ্যে তা না। ক্লাসের স্লাইডের মধ্যে তোমরা সবকিছু পাবা। বাট আমরা ক্লাসটাতে আমরা ১.৫ ঘন্টা ক্লাস পুরো বাক্য টপিকটা কমপ্লিট করব। বাক্য টপিকটা কমপ্লিট করার জন্য কিছু জায়গা আছে যেগুলো তোমরা জাস্ট রিডিং পড়লেই পারবা। ওই জায়গাগুলো আমরা ক্লাসে স্কিপ করব। আর ক্লাসের স্লাইডে থাকবে সেগুলো তোমাদেরকে পড়ে নিতে হবে। আর আজকে একটু আস্তে কথা বলবো যেহেতু আমার গলা খুব একটা ভালো না। হয়তোবা অন্যান্য দিনের মতো গলায় অত এক্সাইটমেন্ট টের পাওয়া যাবে না, বাট আমি মনে মনে এক্সাইটেড। আর যারা জিজ্ঞেস করছে ভাইয়া মন খারাপ কিনা, মন খারাপ হওয়ার তো কোনো কারণ নেই। তোমাদের ক্লাস নিতে আসছি, তোমরা আমার একটা অন্যতম প্রিয় ব্যাচ। তো তোমাদের ক্লাস নিতে আসলে আমার সবসময় ভালো লাগে, কারণ তোমাদের পড়ালেখার প্রিপারেশন বলো বা প্রশ্নগুলো খুবই ভালো লাগে আমার কাছে। সো মন খারাপ না, এটা নিয়ে গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে, মন ভালো, গলা খারাপ। আচ্ছা, ঠিক আছে রাফিয়া ইসলাম ইকরা, আমি বলে দিব। ওয়ালাইকুম আসসালাম। শ্রাবণ বিনতে শাহিন বলেছে। আচ্ছা, অনেকে এখন লাল চায়ের দাওয়াত দিচ্ছে। হ্যাঁ, তোমার বাসায় ১ কাপ লাল চা খাওয়ার জন্য আমি ১০০-১৫০ কিলোমিটার ট্রাভেল করে যাই আরকি। বুদ্ধি কত! আলী আকবরী মালিহা বলছে, ভাইয়া বাক্য রূপান্তর আর সার্থক বাক্যের বৈশিষ্ট্যসমূহ এই ২ টার মধ্যে যেকোনো একটা করতে হবে। যেকোনো একটা করলেই তুমি আসলে পরীক্ষায় উত্তর করতে পারবা। বাট আমি ২ টাই পড়ানোর চেষ্টা করব আরকি। বুঝেছো? কারণ তোমার পারতে তো হবে আল্টিমেটলি। আমরা যে একদম স্কিপ করে যাব তা না। মনে করো আমরা বাংলা উচ্চারণের নিয়ম বা বাংলা বানানের নিয়মের উপর যখন ক্লাস নেই, আমরা তো জানি মোটামুটি সবাই যে আমরা সাবজেক্টিভ ধরনের যে প্রশ্নটা বাংলা বানানের নিয়ম কিংবা বাংলা উচ্চারণের নিয়ম থেকে আসবে সেটা আমরা অ্যান্সার করব না। কিন্তু তারপরেও আমরা পড়ি কিন্তু সবই। আমরা সাবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো পড়ি, এরপর অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো পড়ি। যদিও আমরা জানি যে আমরা অবজেক্টিভ টাইপের প্রশ্নটাই অ্যান্সার করব। কারণ তোমার এইচএসসি টা তুমি পার হয়ে যেতে পারবা। কিন্তু অ্যাডমিশন টেস্ট তো পার হয়ে যেতে পারবা না যদি এখন বেসিকে ল্যাকিংস থাকে। ঠিকঠাক? চলো তাহলে শুরু করে দেই আর কথা না বাড়িয়ে। সো আমরা দেখব হচ্ছে বাক্যের ৩ টা গুণ আছে। বাক্যের ৩ টা গুণ আছে। একটা সার্থক বাক্য হতে হলে ৩ টা গুণ থাকা লাগে। প্রশ্ন এটাই, সাবজেক্টিভ প্রশ্নটা এটাই হবে যে আ
সার্থক বাক্য কাকে বলে? সার্থক বাক্যের গুণগুলো কি কি উদাহরণ সহ বোঝাও। তো সার্থক বাক্যের তিনটা গুণ। একটা বাক্য তখনই কমপ্লিট বা সেন্স মেক করে যখন কিনা সেখানে তিনটা গুণ থাকে। এই তিনটা কি কি? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আসক্তি বানানটা কিন্তু এইটা, ঠিক আছে? আসক্তি বানানটা একটু ভালো করে দেখে নাও। আর এটার উচ্চারণ কি? একটা গান আছে, যদি এক মুহূর্তের জন্য আমায় চাও সেটাই সত্যি। তো আমরা সত্যি মিথ্যা কিভাবে বলি, উচ্চারণ কিভাবে করি? এইভাবে, সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। আজকে ক্লাসটা করলে ৫ নম্বর কমন পাবা, তিন সত্যি। তো সত্যি যেভাবে উচ্চারণ করি, আমাদের আসক্তিটা উচ্চারণ একই। আসক্তি লিখবো এভাবে, ত সংযুক্ত, কিন্তু উচ্চারণ হচ্ছে আ সত্যি, ঠিক আছে? এইটার উচ্চারণ কেমন হবে? এটার উচ্চারণ হচ্ছে আ সত্যি, এরকম। আর যদি কেউ ভুল করে এটা লিখে ফেলে, এইটা যদি লিখে ফেলে আ শক্তি, এইভাবে যদি লিখে ফেলে আসক্তি, এটার মানে কি? এটার মানে হচ্ছে মাদকাসক্তি। এই যে এইটা হচ্ছে এইটা মাদকাসক্তি। সো এই বানানটা আমরা ভুল করবোই না, ঠিক আছে? মাদকাসক্তি এইটা না, কিন্তু এইটা আমাদের বাংলা ভাষার বাক্যের সাথে সম্পর্কিত না। এই আসক্তিটা ডিফারেন্ট, এই আসক্তিটা আলাদা। আমাদের কথা হচ্ছে এই আসক্তি নিয়ে। ক্লিয়ার? ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লিখে ফেলবো। আজকে যেহেতু গলার অবস্থা একটু ১২টা, তো ক্লিয়ারটা আমরা নিজেরাই, মানে তোমরা নিজেরাই বলে ফেললে আমার জন্য ভালো হয়। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সো আমাদের তিনটা গুণ, আকাঙ্ক্ষা, আসক্তি আর যোগ্যতা। আকাঙ্ক্ষা কোনটা? আকাঙ্ক্ষা হচ্ছে যখন একটা বাক্যে আমরা কমপ্লিটনেস আনি, মানে একটা বাক্য যখন আমরা সম্পূর্ণ করি, তখন বাক্যটা শোনার জন্য যে শ্রোতা বা যে পাঠক, তার আলাদা করে কোনো ইচ্ছা বাকি থাকে না, অর্থাৎ তার যে আকাঙ্ক্ষাটা, সেই আকাঙ্ক্ষাটা পূরণ হয়। আমি যদি আজকে তোমাদের, এই যে দেখো আমি কিন্তু বাক্যটা কমপ্লিট করে নেই, আমি বলেছি আমি যদি আজকে তোমাদের, তার মানে এতটুকু শোনার পরে তোমার মাথায় একটা প্রশ্ন এসেছে যে তাহলে ভাইয়ার পরের কথাটা কি হবে? ভাইয়ার বাক্যটা কিন্তু কমপ্লিট হয় নাই, তোমার মনে আমার কথাটা শেষ করার জন্য একটা ইচ্ছা থেকে গেছে, এই জন্য এই বাক্যটা সার্থক না। কিন্তু আমি যদি বলতাম আমি যদি আজকে তোমাদের ভালো মতো পড়াই, তাহলে তোমরা পরীক্ষায় ভালো নম্বর পাবা, এই যে দেখো এখন বাক্যটা পুরোপুরি সম্পূর্ণ হয়েছে। বুঝতে পেরেছো? সার্থক বাক্যের প্রথম যে গুণটা, সেটা হচ্ছে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা মানে হচ্ছে যখন বাক্যে একটা পদ শোনার পর অন্যান্য পদগুলো শোনার যে আকাঙ্ক্ষাটা, সেই আকাঙ্ক্ষাটা পরিপূর্ণভাবে পূরণ করা হয়, বা বাক্যটাকে একদম সহজভাবে যদি বলি, বাক্যটাকে যদি কমপ্লিট করা হয়, বাক্যটাকে যদি সম্পূর্ণ করা হয়, তাহলে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে বাক্যের আকাঙ্ক্ষা মোচন হয়েছে, বাক্যের আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে। অর্থাৎ সার্থক বাক্যের যে তিনটা গুণের প্রথম যে গুণটা আকাঙ্ক্ষা, এই বাক্যটার ক্ষেত্রে প্রকাশিত হয়েছে। আমি যদি বলি তামিম ইকবাল ছক্কা মারতে গিয়ে, এতটুকু বললে কিন্তু বাক্যের অর্থটা সম্পূর্ণ হলো না, বাক্যের আকাঙ্ক্ষাটা পূর্ণ হলো না। কিন্তু আমি যদি বলি তামিম ইকবাল ছক্কা মারতে গিয়ে অক্কা পেয়ে গেল, ফর এক্সাম্পল, তাহলে কিন্তু বাক্যের যে আকাঙ্ক্ষাটা, সেই আকাঙ্ক্ষাটা পূর্ণ হয়েছে, মানে বাক্যটা শেষ হয়েছে, বাক্যটা কমপ্লিট হয়েছে। এই ক্ষেত্রে আমি বলতে পারবো বাক্যের আকাঙ্ক্ষা কমপ্লিট। সো ক্লিয়ার হলে এবার একটু ক্লিয়ার লিখে ফেলো। আকাঙ্ক্ষা যাদের কাছে ক্লিয়ার, তারা একটু লিখে ফেলো ক্লিয়ার। তাহলে আমি পরের টপিকে চলে যাব। আজকে যে কোনো একটা টপিক পড়ানোর পরে যদি ক্লিয়ার হয়, তোমরা সাথে সাথে বলে ফেলবা ক্লিয়ার, কারণ গলার অবস্থা ১২টা, খুব বেশি চিৎকার চেঁচামেচি মনে হয় আজকে করতে পারবো না। তাহলে দেখা যাবে যে আজকে যদি জোরাজুরি করে জোর দিয়ে ক্লাস নেই, দেখা যাবে যে আগামী এক সপ্তাহ আমার গলা বন্ধ, আর ক্লাস নিতেই পারছি না। বুঝছো? ওই যে আরেক পণ্ডিত শামসুল ইসলাম খান বলছে, ভাইয়া জোরে বলুন। বাবা আজকে আমার গলার অবস্থাটা খারাপ, আজকে যদি আমি জোর দিয়ে কথা বলি, আগামী ১-২ সপ্তাহ আর কথা বলতেই পারবো না, আর আমার ক্লাস পাওয়া না। বুঝছো? একটু তুমি কান বড় বড় করে শোনার চেষ্টা করো আজকের ক্লাসটা। ওকে, ঠিক আছে। তারপর দেখি আসক্তি। আসক্তি জিনিসটা কি? সেটা হচ্ছে আসক্তিতে একটা জিনিস মনে রাখবা, আসক্তিতে বলতে কি বোঝায়? প্রথমে এটা বুঝে, আসক্তি বলতে বোঝা হচ্ছে সিরিয়াল। আসক্তি বলতে কি বোঝায়? আসক্তি বলতে বোঝা হচ্ছে সিরিয়াল। তো আমি না ছোটবেলাটা মানে মনে থাকতো না যে কোনটা আসক্তি। আকাঙ্ক্ষাটা মনে থাকতো, কোনটা আসক্তি এটা মনে থাকতো না। পরে আমি তোমাদের জন্য একটা নিনজা টেকনিক যদি একটু দেখাই, সেটা হচ্ছে দেখো, শব্দটা হচ্ছে আ সত্যি, তাই তো?
আসক্তি দিয়ে আসলে বাক্যের কি বোঝায়? বাক্যে পদের সিরিয়াল বোঝায়, তাই না? সিরিয়াল, সিরিয়াল মানে কি? সিরিয়াল বোঝায় বা সিকোয়েন্স বোঝায়। সিরিয়াল বোঝায় বা সিকোয়েন্স বোঝায়। এখন আমার নিনজা টেকনিকটা কি? নিনজা টেকনিক হচ্ছে, এখানে দেখো, এখানে একটা স আছে, এখানে একটা স আছে, ইভেন এখানে একটা আসলে স আছে। তার মানে বুঝতে পারছি আসক্তি দিয়ে সিরিয়াল বোঝায়। কিসের সিরিয়াল? পদের সিরিয়াল। কিসের সিরিয়াল? পদের সিরিয়াল, মানে কোন পদের পর কোনটা পড়বে। আমি ভাত খাই, এটা তো আমরা এভাবে বলি না যে খাই আমি ভাত। আজকে আমার মন ভালো নেই, এটা আমরা কিভাবে বলি? আমরা তো বলি নাই যে মন ভালো নেই আজকে আমার। বুঝছো? পদের একটা সুশৃঙ্খল পদবিন্যাস রয়েছে, এইটাকেই বলা হয় যে আসক্তি। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, নাফিজ মাহমুদ বলছে না ভাইয়া অনেক সুন্দর ও স্পষ্ট উচ্চারণ আজকে, অনেক ধন্যবাদ। আজকে আমার ক্লাসটা শুনে আমার কাছে মনে হচ্ছে বিটিভির সংবাদ পাঠের মতো সুন্দর সুললিত আওয়াজ, কোনো উচ্চবাচ্য নেই, লাফালাফি নেই, ঠিক আছে? এইভাবেই মনে হয় ক্লাস নিলে আমার জন্য সুবিধা হবে এরপর থেকে। ফজলে রাব্বি বলছে ভাইয়ার হাতে লেখা এত সুন্দর হওয়ার রহস্য কি? রহস্য একটাই, সবসময় একটা কথা মনে রাখবা, প্র্যাকটিস মেক্স আ পারসন পারফেক্ট। প্র্যাকটিস মেক্স আ পারসন পারফেক্ট। যত বেশি চর্চা করবা তত একটা জিনিস তুমি ভালো করতে পারবা। রোনালদো কিন্তু একদিন ফুটবল খেলতে নেমেই রোনালদো হয়ে যায়নি। মেসি কিন্তু একদিন ড্রিবলিং করেই মেসি হয়ে যায়নি। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর একই ট্রেনিং করতে করতে তারা মাস্টার হয়েছে এটাতে। হাতে লেখার ক্ষেত্রে বাকিটা একই রকম। ওকে, জাহাঙ্গীর বলছে ভাইয়া কেমন আছেন? ভাইয়া আছি শারীরিকভাবে ভালো, তবে গলা একটু ভেঙে গেছে। ওকে, আসক্তিটা বুঝছো? ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে ফেলতে হবে। ক্লিয়ার হলে আমার জিজ্ঞেস করার অপেক্ষা না করে লিখে ফেলতে হবে ক্লিয়ার। ডান? হায় হায় সর্বনাশ, শিফা আমাকে কি খারাপ একটা কথা বলছে, কত বড় অপবাদ। ওকে, আরিয়া বলছে ভাইয়া আসক্তিটা আরেকবার বুঝিয়ে দেন। আসক্তি বলতে খুব সিম্পল, সেটা হচ্ছে যে বাক্যে, মনে করো একটা বাক্য যদি আমি বলি যে আমি রোজ ফুটবল খেলি, আমি রোজ ফুটবল খেলি। এখন এইটা হচ্ছে একটা সার্থক বাক্য। এখন আমি যদি বলি, জিনিসটা যদি এভাবে লিখি যে ফুটবল রোজ খেলি আমি, তখন দেখা যায় যে বাক্যের মানে নরমালি আমরা বাক্য বলার সময় যে সিরিয়ালটা মেনটেন করা হয়, সাধারণত কি হয় দেখো, একটু যদি আমি দেখাই দিই, সেটা হচ্ছে সাধারণত তোমরা দেখবা যে বাক্যের শুরুতেই হচ্ছে কর্তা থাকে। বাক্যের শুরুতে কে থাকে? কর্তা বা সাবজেক্ট থাকে, ঠিক আছে? এরপরে হচ্ছে সাধারণত এরপরে কর্ম থাকে, সাধারণত এর ব্যতিক্রম হয়, কর্ম বা অবজেক্ট থাকে, আর লাস্টের দিকে গিয়ে দেখবা হচ্ছে ক্রিয়া বা ভার্ব থাকে। কিন্তু এইখানে সবই উল্টাপাল্টা। এইখানে এইদিকে হইলো কর্ম, কর্ম দিয়ে শুরু, তারপর হচ্ছে মধ্যে হইলো ক্রিয়া, বুঝছো? আর লাস্টে হলো গিয়ে তোমার সাবজেক্ট। এই যে সিরিয়ালের একটা ঝামেলা, এই ঝামেলাটা যদি একটা বাক্যে না থাকে তাহলে আমরা বলতে পারি যে বাক্যটা আসক্তি ঠিক আছে। ক্লিয়ার? বাক্যের আসক্তি তাহলে ঠিক আছে। ওকে, এবার ক্লিয়ার তো? এবার বুঝেছি বাক্যের আসক্তি বলতে বোঝায় যে পদবিন্যাসটা ঠিক আছে কিনা, মানে পদের সিরিয়ালগুলো উল্টাপাল্টা যদি হয় তাহলে আমরা বলবো বাক্যের আসক্তি ঠিক নাই। তো এটা মনে রাখার উপায় কি? আসক্তিতে একটা স আছে, সিরিয়ালের একটা স আছে, দ্যাটস ইট। এভাবে মনে রাখবো। বুঝছি? এইবার বুঝছি। ওকে, তারপরে দেখি পরেরটা খুবই সহজ, যোগ্যতা। যোগ্যতা বলতে বোঝানো হয় একটা বাক্য সেন্স মেক করে কিনা, মানে একটা বাক্য র্যান্ডম আমি যদি বলে দেই যে হাতি আকাশে ওড়ে, হাতি তো আসলে আকাশে ওড়ে না। তার মানে একটা বাক্য আসলে যদি ফ্যাকচুয়ালি কারেক্ট না হয়, ফ্যাকচুয়ালি একটা বাক্য যদি কারেক্ট হয় তাহলে আমরা সেই বাক্যে বলবো হচ্ছে যোগ্যতা আছে, আদারওয়াইজ যোগ্যতা নাই। ফর এক্সাম্পল আমি যদি বলি যে বর্ষার রৌদ্র, বর্ষার রৌদ্র মানে কি? বর্ষার রোদ প্লাবন বা বন্যা সৃষ্টি করে, এটা তো আসলে মানে ইট ডাজন্ট মেক এনি সেন্স, এটা তো সত্যি হতে পারে না।
বর্ষা বৃষ্টি বন্যা তৈরি করে, এটা সেন্স মেক করে। কিন্তু আমি যদি বলি বর্ষার রোদ বন্যা তৈরি করে, তাহলে তো হইল না। এটাই হচ্ছে বাক্যের যোগ্যতা। তার মানে বাক্যের যোগ্যতা তখনই থাকবে যখন বাক্যটা ফ্যাকচুয়ালি কারেক্ট হবে। অসম্ভব কোনো জিনিস যদি আমরা বলি তাহলে সেটা যোগ্য বাক্য হবে না। তো বুঝছি, খুব সিম্পল। বাক্যে তাহলে আমরা যেটা জানতে পারলাম, একটা সার্থক বাক্যের 3টা গুণ থাকে: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আকাঙ্ক্ষা কোনটা? আকাঙ্ক্ষা হচ্ছে যে বাক্যটা যদি কমপ্লিট হয়, সম্পূর্ণ হয়, পরিপূর্ণ হয়, তাহলে আমরা বলবো যে বাক্যটা আকাঙ্ক্ষা মিটেছে। দ্যাট মিনস সার্থক বাক্যের প্রথম যে গুণটা, সেই গুণটা আছে একটা বাক্যের। সেকেন্ডলি হচ্ছে আসক্তি। আসক্তি মানে কি? আসক্তি মানে হচ্ছে বাক্যের পদগুলা কে কার আগে বসছে, পরে বসছে, এটা সিরিয়ালটা যদি ঠিক থাকে, তাহলে আমি বলতে পারবো যে একটা বাক্যের তাহলে সিরিয়াল ঠিক আছে বা বাক্যটার আসক্তি ঠিক আছে। এবং থার্ডলি, একটা বাক্য যদি অসম্ভব না হয়, এমন একটা বাক্য যেটা আসলে কোনো সেন্স মেকিং করে না, বাক্যটা জাস্ট বলার জন্য বলা, কোনো মানে বাস্তবতার সাথে কোনো মিল নাই, এরকম যদি হয়, তাহলে আমি বলবো বাক্যটা অযোগ্য বাক্য, অর্থাৎ বাক্যটার যোগ্যতা নাই। এই তিনটাই হচ্ছে সার্থক বাক্যের গুণ। খুবই সিম্পল, ক্লিয়ার? আচ্ছা, খুব সহজ না সার্থক বাক্য? এই যে এতক্ষণ এই যে 10 মিনিট পড়লাম, বিশ্বাস করবা নাকি জানি না, এখান থেকেই একটা প্রশ্ন আসবে। এইচএসসি পরীক্ষায় প্রতি বছর এই প্রশ্নটা আসে যে সার্থক বাক্য কাকে বলে, সার্থক বাক্যের গুণগুলো কি কি, উদাহরণ সহ লেখো। তখন তোমাকে কিন্তু এই উদাহরণগুলো একটু দিতে হবে, ঠিক আছে? বর্ষার বৃষ্টিতে প্লাবন সৃষ্টি হয় যদি আমি বলতাম, তাহলে বাক্যটা যোগ্যতা সম্পন্ন হতো। কিন্তু আমি যদি বলি বর্ষার রৌদ্রের কারণে প্লাবন সৃষ্টি হয়, তাহলে বাক্যটা অযোগ্য বা বাক্যটা যোগ্যতাহীন। ঠিক আছে? তিনটাই যদি একটা বাক্যের ক্ষেত্রে থাকে, একটা বাক্যে এই 3টা গুণই যদি থাকে, তখনই তাকে আমরা সার্থক বাক্য বলতে পারি। একটা বাক্যে যদি এই 3টা গুণের যে কোনো একটাও মিসিং থাকে, তাহলে সেটাকে আমরা সার্থক বাক্য বলতে পারি না। সার্থক বাক্য হতে হলে এই 3টা গুণই থাকা লাগবে। তাসলিমা আক্তার বলছে, ভাইয়া আপনি আমার কমেন্ট পড়েন না। আচ্ছা, এই যে পড়লাম। হ্যাঁ, সব বোর্ডে আসে এখান থেকে। সো আমরা কিন্তু আজকের ক্লাসে প্রথম 10 মিনিটের মধ্যেই 5 মার্কস আমরা মোটামুটি এনশিওর করে ফেললাম। সেফ 5 মার্কস, সেফ। কিন্তু সমস্যা হচ্ছে এটা লিখতে সময় বেশি লাগবে, এটা লিখতে তোমার এফোর্ট বেশি লাগবে, এটা লিখতে তোমার পেজ বেশি লাগবে। আবার এখান থেকে দেখা যায় যে কখনো কখনো 5-এর মধ্যে পুরোপুরি 5 দেয় না, 4.5 দেওয়া হয়, 0.5 নম্বর কেটে রাখা হয়। উদাহরণটা মনে করো পছন্দ হলো না পরীক্ষকের, বা লেখার স্টাইলটা পছন্দ হলো না, তাহলে দেখা যাবে যে 0.5 নম্বর কেটে রাখা হয়। এই জন্য আমরা ক্লাসের এখন যে জায়গাটা পড়বো, এখন যে জায়গাটা আমরা পড়বো ক্লাসের, সেইটা হচ্ছে আমাদের অবজেক্টিভ টাইপের প্রশ্ন আসবে এইখান থেকে। ওকে, চলো এবার একটু সামনে আগাই। এইখানে কিছু জিনিস আমাদের এইখানে আমাদের বাক্যের যোগ্যতার মধ্যে কিছু জিনিস দেওয়া আছে, এইটা এইচএসসি পরীক্ষায় আসে না, আর তোমরা একটু রিডিং করে নিও, কারণ যদি কখনো এমন প্রশ্ন আসে যে ভাষার অপপ্রয়োগ নিয়ে, তাহলে এই কাজগুলো, এই জায়গাগুলো তোমাদের কাজে লাগবে। ওকে, চলো এবার আমরা বাক্য স্ট্রাকচার ওয়াইজ, বাক্য গঠন অনুসারে কয় প্রকার সেটা নিয়ে আমরা আলোচনা করব। বাক্য গঠন অনুসারে কয় প্রকার, এটা নিয়ে আমরা এবার কাজ করব। হ্যাঁ, আব্দুল আল মামুন বলছে গঠনের দিক থেকে বাক্য 3 প্রকার। গঠনের দিক থেকে বাক্য কি কয় প্রকার? 3 প্রকার। কি কি? 1 সরল, 2 কঠিন, তাই না? 2 হচ্ছে যৌগিক, আর 3 হচ্ছে জটিল বা মিশ্র বাক্য। জটিল বাক্যের আরেকটা নাম হচ্ছে মিশ্র বাক্য। সো আমরা 3টা ক্যাটাগরির বাক্য নিয়ে পড়বো, এবং আমরা দেখব আমাদের 2টা জিনিস চিনতে হবে। একটা হচ্ছে একটা বাক্য দেখে আমাকে চিনতে হবে এটা কি সরল বাক্য, জটিল বাক্য না যৌগিক বাক্য। এটা হচ্ছে আমাদের একটা টাস্ক। আরেকটা টাস্ক হচ্ছে সরল থেকে যৌগিক বাক্যে কিভাবে রূপান্তর করা হয়, সরল থেকে জটিল বাক্যে কিভাবে রূপান্তর করা হয়, এইটা নিয়ে একটু শিখতে হবে। হ্যাঁ, প্লাবন মানে বন্যা, মাওয়া। প্লাবন মানে হচ্ছে বন্যা। আচ্ছা, একজন বলেছে ভাইয়া অসুস্থতা নিয়েও পড়াচ্ছেন, এটার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। আসলে আমি, এটা আমার দায়িত্ববোধ, মানে এটা আমার রেসপন্সিবিলিটি যে তোমাদের ক্লাসের স্কেডিউল আছে, ক্লাসের রুটিন আছে, এই মানে এটা তো আসলে মিস দেওয়া যায় না, তাই না? এই জন্য পড়াতে চলে আসলাম, কারণ তোমাদের পরীক্ষার খুব বেশি দিন বাকি নাই যে একটা ক্লাস মিস দিব, বাসায় বসে চিল করবা, লাল চা খাবো, এইটা বাবা আমার পক্ষে সম্ভব না। যে আমি চিন্তা করলাম যে আমার স্টুডেন্টদের, মানে তোমাদের আর অল্প কয়েকদিন পরে এইচএসসি পরীক্ষা, এখন যদি আমি মানে অসুস্থতা নিয়েও ক্লাস নিতেই হবে আমাকে, বুঝছো? সো
আই এম হিয়ার টুডে। ওকে, এখন সরল বাক্য খুবই সহজ। সরল বাক্য হচ্ছে সবচেয়ে সহজ, এই জন্য এটার নাম হচ্ছে সরল বাক্য। সরল বাক্যে একটা সাবজেক্ট থাকে এবং একটা সমাপিকা ক্রিয়া থাকে। সাবজেক্ট কি? মানে মনে করো একটা বাক্য তোমরা বলো, বাবা আমাকে মারেন, ঠিক আছে, দুষ্টুমির কারণে বাবা আমাকে মারেন। এখন এই যে তুমি বলছো বাবা আমাকে কি মারেন না, বাবা আমাকে ভালোবাসেন, এই যে তুমি বলছো, হ্যাঁ, এইখানে একটা সাবজেক্ট আছে, সাবজেক্ট হচ্ছে বাবা। বাবা হচ্ছে এই বাক্যটার সাবজেক্ট, বাংলা এটাকে বলা হচ্ছে কর্তা, বাংলা এটাকে বলা হচ্ছে কর্তা। এখন একটা ক্রিয়াও এখানে আছে, এখানে আরেকটা কি আছে, এখানে একটা ক্রিয়া আছে। এটা কি? এটা হচ্ছে ক্রিয়া। আচ্ছা, শুধু ক্রিয়া হলেই হবে না, শুধু ক্রিয়া শুধু ভার্ব থাকলেই হবে না। বাক্যটা তখনই সরল বাক্য হবে যখন এই বাক্যটাতে অ্যাটলিস্ট ন্যূনতম, মানে এর চেয়ে বেশিও থাকতে পারে, কিন্তু ন্যূনতম একটা কি থাকবে, সমাপিকা ক্রিয়া থাকবে। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো ভাইয়া এই সমাপিকা ক্রিয়া জিনিসটা কি, এই সমাপিকা ক্রিয়া জিনিসটা কি, আসো এইটা একটু বোঝার চেষ্টা করি। বাক্যে দুই ধরনের ক্রিয়া থাকে, একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। যেই ক্রিয়া বাক্যের অর্থকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে বাকি অন্য কোনো ক্রিয়ার সাহায্য ব্যতীত, তাকে বলা হয় হচ্ছে সমাপিকা ক্রিয়া। আর যেই ক্রিয়া বা যে ক্রিয়াগুলো বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে পারে না, সেই ক্রিয়াগুলোকে বলা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তো সরল বাক্যে অবশ্যই অবশ্যই সমাপিকা ক্রিয়া থাকতে হবে। আমি যদি একটা সমাপিকা ক্রিয়ার যদি এক্সাম্পল দিই, মনে করো আমি যদি বলি যে তামিম ইকবাল ছক্কা মারতে, তামিম ইকবাল ছক্কা মারতে গিয়ে আউট হয়ে, তামিম ইকবাল ছক্কা মারতে গিয়ে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে দর্শকদের গালির মুখে দৌড়ে পালাতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে আহত হলো। ঠিক আছে, অনেক বড় একটা বাক্য, কিন্তু ঘটনা হচ্ছে এটা একটা সরল বাক্য। কেন এটা একটা সরল বাক্য হলো, এইটা যদি একটু দেখি। এখন এখানে অনেকগুলা ক্রিয়া আছে। আমি যদি একটু বলি ছক্কা মারতে গিয়ে, হয়ে, ফিরতে, পালাতে গিয়ে, খেয়ে, অনেকগুলা অসমাপিকা ক্রিয়া রয়েছে। এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের অসমাপিকা ক্রিয়া। কেন এগুলো অসমাপিকা ক্রিয়া? কারণ এই কোনোটা ক্রিয়াই আমার বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে পারে নাই। বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে পারেনি বলতে আমি যদি এতটুকু শুধু বলি যে তামিম ইকবাল ছক্কা মারতে, বাক্যের অর্থটা সম্পূর্ণ হয় না। আমি যদি বলি তামিম ইকবাল ছক্কা মারতে গিয়ে, অর্থাৎ এই ক্রিয়াটাও বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে পারে না। আউট হয়ে বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে পারে না। সো আমার একটা ক্রিয়া আছে লাস্টে গিয়ে, সেটা হচ্ছে পড়ে আহত হলো। এই ক্রিয়াটা হচ্ছে বাক্যের অর্থকে সম্পূর্ণ করে, বাট নেসেসারি না এইখানে বাক্যের সমাপিকা ক্রিয়াটা একদম শেষে। তার মানে এই না যে বাক্যের সমাপিকা ক্রিয়া সবসময় শেষেই থাকবে। বাক্যের সমাপিকা ক্রিয়া শেষেই থাকবে এমন কোনো বাধা ধরা নিয়ম নেই, সমাপিকা ক্রিয়া আগেও থাকতে পারে। বাট সমাপিকা ক্রিয়া একটা এমন ক্রিয়া যে বাক্যের অর্থকে একাই অর্থ প্রকাশ করতে পারে। ফর এক্সাম্পল, আমি যদি এখানে শুধু বাকি সবকিছু বাদ দিলাম, আমি যদি এতটুকু পিক করি, এতটুকু যদি নেই, তামিম ইকবাল আহত হলো,
দেখো তো, আমি যদি একটা বাক্য এইরকম নেই, তামিম আহত হলো, দ্যাটস ইট। এইখানে তামিম হচ্ছে আমার কর্তা আর হলো হচ্ছে সমাপিকা ক্রিয়া, কিন্তু আর কোনো ভার্ব, আর কোনো ক্রিয়াপদ তুমি এখান থেকে নিয়ে এরকম বাক্যটাকে সম্পূর্ণ করতে পারবা না। আমি যদি বলি তামিম ইকবাল ছক্কা মারতে, বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না। আমি যদি বলি তামিম ইকবাল প্যাভিলিয়নে ফিরতে, বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না। বুঝতে পেরেছো? শুধুমাত্র এখানে হলো ক্রিয়াপদটাই বাক্যের অর্থকে সম্পূর্ণ করেছে। দ্যাট ইজ ওয়াই এইটাই হচ্ছে একমাত্র আমার সমাপিকা ক্রিয়া, আর বাকি সব অসমাপিকা ক্রিয়া। সো আমরা যারা সমাপিকা আর অসমাপিকা ক্রিয়া বুঝেছি তারা বলে ফেলো ক্লিয়ার। সুস্মিতা চক্রবর্তী বলছে, ভাইয়া তামিম ইকবাল কি খারাপ করেছিল আপনার সাথে? তামিম ইকবাল আমার সাথে কোনো খারাপ কিছু করেনি। আমাদের দেশে দুইজনই মানে একদম ফাড়াফাড়ি ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ার, একজন হচ্ছে সাকিব আল হাসান, আরেকজন হচ্ছে তামিম ইকবাল। সাকিব আল হাসানের নাম আসলে আমি ব্যক্তিগত কারণেই আমি আসলে সাকিব আল হাসানের নামও মেনশন করতে চাই না। দ্যাট ইজ ওয়াই সকল এক্সাম্পল তামিম ইকবালকে নিয়ে দেওয়া হচ্ছে। তার মানে এই না যে আমি আই হেট তামিম ইকবাল, আমি তামিম ইকবালের হেটার না, আমি তামিম ইকবালের ফ্যানই বলতে পারো, মানে অত ডাইহার্ট ফ্যান না, তামিম ইকবালের খেলা আমার ভালো লাগে। তো আরেকজন যে প্লেয়ারের কথা বললাম, ব্যক্তিগত কারণে তার নাম আমি ক্লাসে বা অন্য কোথাও মেনশনই করতে চাই না। বুঝছো? ওকে, ক্লিয়ার ভাইয়া, ভেরি গুড। এখন কথা হচ্ছে আমাকে কি বলা হয়েছিল, আমাকে কন্ডিশন দেওয়া হচ্ছিল যে বাক্যে একটিমাত্র কর্তা, ঠিক আছে, একটা সাবজেক্ট থাকবে এবং একটা সমাপিকা ক্রিয়া, ক্রিয়া থাকলেই হবে না কিন্তু সমাপিকা ক্রিয়া থাকতে হবে, তাহলে সেটা হচ্ছে সরল বাক্য। ক্লিয়ার? সো আমরা সরল বাক্য যারা বুঝে ফেলেছি তারা এবার হ্যান্ড রেজ করো, তারা বলছে ভাই বুঝে ফেলেছি। বুঝছো? সমাপিকা ক্রিয়া এবং সরল বাক্য দুটো বুঝেছি। সানজিদা ইসলাম নিশাদ বলছে, ভাইয়া বেশি কিছু কি মিস করে ফেলছি? আমরা ক্লাসের মোটামুটি 1/3 কমপ্লিট করেছি। ওকে, ভেরি গুড। মনিকা, সুরাইয়া, তাসলিমা, ঠিক আছে, বুঝছি। এইবার আমরা যাব পরের ক্যাটাগরিতে, সরল বাক্যে। এখন আরেকটা জিনিস দেখো যে সরল বাক্যে যদি একাধিক সমাপিকা ক্রিয়া থাকে, একের বেশি অসমাপিকা ক্রিয়া থাকে এবং তা যদি একাধিক বাক্যকে যুক্ত করে, তবু বাক্যে যদি একটি সমাপিকা ক্রিয়া থাকে তাহলে তাকে সরল বাক্য বলে। যেমন এই যে আমি যে এক্সাম্পলটা দিয়েছি তামিম ইকবালকে নিয়ে, সেই রকমই একটা এক্সাম্পল। তিনি কথাটা বলতে বলতে সিঁড়ি বেয়ে উপরে উঠে বেল টিপলেন। দেখেছো? সমাপিকা ক্রিয়া একমাত্র এইখানে তিনি বেল টিপলেন, এইটাই মানে এই বেল টিপলেন এটাই হচ্ছে বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে পারে, এই একটা টিপলেন এই ক্রিয়াপদটা। কিন্তু আমি যদি বলি তিনি কথাটা বলতে বলতে, বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না। আমি যদি বলি তিনি সিঁড়ি বেয়ে, বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না। তিনি উপরে উঠে, বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না। বুঝছো? তার মানে যে ক্রিয়াগুলো বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে পারে না সেগুলোকে আমরা বলি হচ্ছে অসমাপিকা ক্রিয়া। যে ক্রিয়াগুলো বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে পারে সেগুলোকে বলি হচ্ছে আমরা সমাপিকা ক্রিয়া। সরল বাক্যে অবশ্যই 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 অন্তত পক্ষে একটা, অন্তত অ্যাটলিস্ট একটা সমাপিকা ক্রিয়া থাকবেই। ঠিক আছে, ডান। তারপর দেখি এইবার আমাদের আজকের প্রথম পোলটা দেখি আমরা এটা পারি কিনা। পোল নাম্বার 1, লাল্লা। এবার এই পোলটার উত্তর দিয়ে দাও। সরল বাক্য কোনটা? এটা হচ্ছে বেসিক্যালি ডিইউসি ইউনিট আসার প্রশ্ন। ডিইউসি ইউনিট আসার প্রশ্ন। যা করবার তা করছি, তুমি যা বললে তাই ঠিক, সে পরিশ্রমী বটে কিন্তু নির্বোধ। আমি যদি একটা একটা করে ধরে দেখাই বাকিগুলো কেন ভুল। যা করবার তা করছি, এই বাক্যে মানে তোমার এখানে দেখো সরল বাক্যে
দুইটা জিনিস থাকতে হবে, একটা হচ্ছে কর্তা বা সাবজেক্ট, আর একটা হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া। এখন যা করবার তা করছি, কে করছে? আমি। তার মানে এখানে সাবজেক্টটা মিসিং। দেখো, যা করবার তা করছি, এখানে কি নাই? সাবজেক্ট নাই, সো এটা হবে না। তুমি যা বললে তাই ঠিক। এবার দেখো, তুমি, তার মানে সাবজেক্ট আছে, কিন্তু যা বললে, এই বললেটা বাক্যের অর্থকে সম্পূর্ণ করে না, কমপ্লিট করে না। বাক্যের অর্থকে সম্পূর্ণ করে না বা কমপ্লিট করে না। অর্থাৎ এই যে বললে, এটা একটা ক্রিয়া, বাট এটা একটা অসমাপিকা ক্রিয়া। আমাদের কি লাগবে সরল বাক্যের জন্য? সমাপিকা ক্রিয়া। সো এইখানে এটা যেহেতু সমাপিকা ক্রিয়া না, এটাও বাদ। এরপরে দেখি, সে পরিশ্রমী বটে কিন্তু নির্বোধ। মানে সে অনেক গায়ে গতরে খাটে কিন্তু মাথায় বুদ্ধি নাই। আচ্ছা, এখানে দেখো, সে পরিশ্রমী বটে কিন্তু নির্বোধ। সে আমার সাবজেক্ট পাইছি, পরিশ্রমী বটে কিন্তু নির্বোধ, আমার ভার্ব কই? সমাপিকা অসমাপিকা ক্রিয়ার কথা বাদ দাও, ক্রিয়াই নাই। তাইলে এটাও কি হবে? এইটাও হবে না। তাহলে বাকি আছে, তুমি উত্তম বলে, তুমি অধম বলে আমি উত্তম হইব না কেন? এখানে তাহলে সাবজেক্ট হচ্ছে আমি, আমি হইব না কেন, আর তোমার সমাপিকা ক্রিয়া হচ্ছে এটা, হইব না কেন। সো দিস শুড বি দ্য কারেক্ট অ্যান্সার, ডি শুড বি দ্য কারেক্ট অ্যান্সার। সমাপিকা ক্রিয়া কিভাবে চিনবো? একজন প্রশ্ন করেছে, সমাপিকা ক্রিয়া বাক্যের অর্থকে সম্পূর্ণ করে, এইভাবে চিনবো। এই যে দেখো, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফার্স্ট, সেকেন্ড, থার্ড কারা হলো দেখে নিই একটু। ফার্স্ট হচ্ছে তাসলিমা আক্তার, সেকেন্ড হচ্ছে রাজিয়া সুলতানা, এবং থার্ড হচ্ছে নাহিদুল ইসলাম নাইম। কংগ্রেচুলেশনস তোমাদের তিনজনকেই, বাকিদেরও কংগ্রেচুলেশনস, বাট ওরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে আর কি। এইবার পড়বো হচ্ছে জটিল বাক্য। জটিল বাক্য আমি খুব সহজ করে পড়াই। তোমরা যদি আগেও কখনো আমার জটিল বাক্যের ক্লাস করে থাকো, তাহলে জটিল বাক্যটা তোমরা জানো। জটিল বাক্য নিয়ে আমার একটা ছোট্ট স্টোরির মতো আমি বলবো, এটা দিয়েই তুমি জটিল বাক্য আজীবন মনে রাখতে পারবা এবং অন্যদেরকে পড়াতে পারবা। মনে করো তুমি আর তোমার একজন বন্ধু, দুই বন্ধু মনে করো, ঠিক আছে? আলাল ও দুলাল, দুই বন্ধু। আলাল দুলালকে বলল যে, দোস্ত আজকে টিফিন আর নেই, তো টিফিন একটু দিস। আলাল কাকে বললো? দুলালকে বললো যে তুই আজকে আমাকে টিফিন দিস। দুলাল তখন বলল, তোকে এক শর্তে টিফিন দিতে পারি, যদি কালকে তুই আমাকে আচার খাওয়াস। তখন আলাল ভাবলো, আরে শালার জ্বালা, একে তো আনি নাই টিফিন, টাকাও নাই, আবার টিফিন খাওয়াবে এই শর্তে যে আচার খাওয়াতে হবে। ওকে, গেল ডে 1, এভাবে গেল। এরকম করে পরীক্ষা চলে আসলো। পরীক্ষার সময় দুলাল আলালকে বলছে, দোস্ত দোস্ত দোস্ত, এমসিকিউ 3 নাম্বারটা কত হবে? তখন দুলাল জিজ্ঞেস করেছে, এবার দুলাল আলালকে বলছে, দোস্ত 3 নম্বর এমসিকিউ কত হবে? তখন আলাল বলছে যে, তোকে আমি 3 নম্বরের উত্তর বলবো একটা শর্তে, যদি তুই আমাকে 17 নম্বরের উত্তর কি হবে সেটা বলিস। তাহলে এই যে দেখো, আলাল ও দুলালের মধ্যে যে একটা সুন্দর, সহজ, সরল সম্পর্ক ছিল, এই সরল সম্পর্কটা জটিলতায় রূপ নিল। এই সম্পর্কটা জটিল হয়ে গেল। কেন? কারণ আলাল ও দুলালের সম্পর্কের মধ্যে চলে এসেছে শর্ত। এটা আমাদের লাইফেই এমন হয়। আমাদের সম্পর্কগুলো, সহজ সরল সম্পর্কগুলো তখনই জটিল হয়ে ওঠে যখন আমরা তার মধ্যে একটা শর্ত আরোপ করি। সম্পর্ক ততক্ষণই সরল, সম্পর্ক ততক্ষণই সুন্দর যতক্ষণ তাতে কোনো শর্ত থাকে না। মনে করো আমাদের মা বাবারা যে আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন, এখানে আলাদা করে কোনো স্বার্থ নাই, এখানে আলাদা করে কোনো শর্ত নাই, এই জন্য সম্পর্কগুলো সরল। কিন্তু মনে করো অফিসের বসের সাথে অফিসের একজন কর্মচারীর যে সম্পর্কটা, এই সম্পর্কটা কিন্তু স্বার্থ ভিত্তিক সম্পর্ক, শর্ত সাপেক্ষে সম্পর্ক, এই জন্য এই সম্পর্কটা হয় জটিল। তুমি যদি ভালো কাজ করো তাহলে বসের সাথে বস তোমাকে পছন্দ করবে, আর তুমি যদি ভালো কাজ করতে না পারো, তুমি যদি ভালোভাবে ডেলিভারি দিতে না পারো তোমার কাজ, বস তোমাকে পার্সোনালি পছন্দ করবে না। আচ্ছা, সো ইংলিশে এটাকে কি দিয়ে লিখে? কন্ডিশনাল লিখে। আমার ফেভারিট এক্সাম্পল আবারও, আমি যদি বলি ইফ ইউ কাম আই উইল গো। ইংলিশেও 3টা কন্ডিশনাল আছে, মূলত 3 কন্ডিশনালস।
প্রি কন্ডিশনালস ইংলিশেও আছে, রাইট? ইফ ইউ কাম আই উইল গো। যদি তুমি আসো তাহলে আমি যাব। কি আরোপ করা হয়েছে? একটা শর্ত। আর শর্ত আরোপ করা মানে কি? শর্ত আরোপ করা মানে হচ্ছে বাক্যটা জটিল হওয়া। বাক্যটা জটিল হওয়া, শর্ত আরোপ করাই মানে হচ্ছে বাক্যটা জটিল করা। তুমি যদি আসো তাহলে আমি যাব, হুইচ মিনস তুমি যদি না আসো তাহলে আমি যাব না। একজন বলছে ভাইয়ার গলা ঠিক হয়ে গেছে। আসলে ভাইয়ার গলা ঠিক হয়নি। আমার গলা সাধারণত তোমরা যেভাবে শুনো তার চেয়ে তো আজকে যখন শুরু করলাম শুনেই বুঝছো যে গলার আওয়াজটা ডিফারেন্ট। কিন্তু আধা ঘন্টা আমার গলার এই ফ্যাস ফ্যাসে ফাটা গলার আওয়াজটা শুনতে শুনতে তোমার মস্তিষ্ক ব্যাপারটাকে মেনেই নিয়েছে এবং আর ডিস্টিংগুইশ করতে পারছে না আলাদা করে যে আমার গলার আওয়াজটা আগে কেমন ছিল আর এখন কেমন। এই যে তোমার মস্তিষ্ক মেনে নিয়েছে আমার গলার আওয়াজটা এমন হলেও চলবে ক্লাসে, এই জন্য তোমার কাছে মনে হচ্ছে যে আমার গলা ঠিক হয়ে গেছে। ওকে ফাইন, আমরা বুঝছি এটা। জটিল বাক্যে কি হয়? এই যে কন্ডিশনাল, দেখো আমরা যে বলি কন্ডিশনাল, এই ধরনের বাক্যকে কি বলে? যে ইফ ইউ কাম আই উইল গো, বা ইফ আই ওয়ার ইউ আই উড গেট দ্য জব, আই উড টেক দ্য জব। ইফ আই ওয়ার ইউ, ইফ আই ওয়ার আ কিং আই উড হেল্প এভরিওয়ান। তার মানে এখানে কি একটা শর্ত আরোপ করা হচ্ছে। সো ইংরেজিতে এটাকে বলা হচ্ছে কন্ডিশনালস, তাই না? শর্ত ইংরেজি কি ভাইয়া? শর্ত ইংরেজি কি? শর্ত ইংরেজি হচ্ছে কন্ডিশন। এক কন্ডিশন তোমার সাথে যাব, শর্ত ইংরেজি হচ্ছে কন্ডিশন। তার মানে বাক্যে যখন কন্ডিশন আসে, শর্ত আসে, তখন বাক্যটা জটিল হয়। ক্লিয়ার কিনা? বুঝতে পেরেছি? ক্লিয়ার এই ব্যাপারটা? ক্লিয়ার ভাইয়া? ওকে। এখানে একটু দেখি যে যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে। তার মানে যদি পরিশ্রম করো তাহলে তুমি সুখী হবে, যদি পরিশ্রম না করো তাহলে তুমি অসুখী হবে। এটা কি? এটা একটা শর্ত। দ্যাট ইজ ওয়াই এটা একটা জটিল বাক্য। জটিল বাক্য চেনার দুইটা সহজ উপায় আছে। একটা হচ্ছে জটিল বাক্য দুইটা পার্টে থাকে। কারণ দেখো শর্ত সাপেক্ষ, তো মানে বাক্যের একটা পার্ট আরেকটা পার্টের উপর নির্ভরশীল, বাক্যের একটা অংশ আরেকটা অংশের উপর নির্ভরশীল। এই কারণে জটিল বাক্যে দুইটা পার্ট থাকে। এই যে এখানে দেখো, যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, সো দুইটা পার্ট। জটিল বাক্য চেনার প্রথম উপায় হচ্ছে এটা, যে জটিল বাক্যে দুইটা পার্ট থাকে। এবং ইন্টারেস্টিংলি জটিল বাক্যে 99.99% কেসে এই কমাটা থাকে। দুইটা বাক্যের মধ্যে একটা কমা থাকে। এই দুইটা জিনিস দিয়ে তুমি বুঝতে পারবা যে এটা জটিল বাক্য কিনা। ক্লিয়ার কিনা এবার? বুঝছো ভাইয়া আপুরা? অপ্রাসঙ্গিক কথা বলো না। এই যেমন দেখলাম কে যেন অপ্রাসঙ্গিক কথা বলছে, সুস্মিতা চক্রবর্তী তার উত্তর দিচ্ছে। দরকার নেই, ক্লাসটা করো মনোযোগ দিয়ে, ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। ক্লাস যদি ইম্পর্টেন্ট না হতো আমি ভাইয়া আপুরা মানে গলার এই অবস্থা নিয়ে তোমাদের কষ্ট করে ক্লাসটা নিতাম না। শেখ মাসুম আহমেদ বলছে ইফ আই স্টাডি হার্ড আই উইল বি সাকসেসফুল। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে তোমার ফার্স্ট কন্ডিশনাল, মানে সরি ফার্স্ট কন্ডিশনাল, হ্যাঁ ফার্স্ট কন্ডিশনাল মানে হচ্ছে এক পাশে প্রেজেন্ট আরেক পাশে হচ্ছে ফিউচার। ক্লিয়ার? ওকে। একটা পোল আছে, পোলটা দেখি পারি কিনা। পোলটা দিয়ে দেই। ওকে। যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে, এটা একটা গানের লাইন, দেখি পারি কিনা। যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে, বি ইউনিট 2004-05 সালের প্রশ্ন। যদি তারে নাই চিনি গো সে কি আমায় নিবে চিনে কোন ধরনের বাক্য? সরল বাক্য হবে না, কারণ এখানে বাক্যে দুইটা পার্ট আছে, তো সরল বাক্য দেই। তারপর হচ্ছে জটিল, মনে হয় জটিল হতে পারে, পেন্ডিং রাখি। আর যৌগিক হবে না।
কারণ হচ্ছে যৌগিকের ক্ষেত্রে দুইটা জিনিসকে, দুইটা পুরোপুরি আলাদা বাক্যকে যুক্ত করা হয়। যৌগিকটা বাদ দিলাম, খণ্ড আসলে এখানে হবেই না, খণ্ড বাক্য ইজ আ ডিফারেন্ট থিং। সো ইট শুড বি জটিল, কারণ এখানে একটা শর্ত আছে, যদি তারা নাই চিনি গো, মানে আমি যদি তাকে না চিনি সে কি আমাকে চিনবে? বুঝছো? বাক্যের দুইটা পার্ট, একটা পার্ট আরেকটা পার্টের উপর নির্ভরশীল, একটা শর্ত আছে এখানে। সো বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জটিল, আমি একটু দেখে নেই ফার্স্ট সেকেন্ড থার্ড কারা হলো। ফার্স্ট হচ্ছে নাহিদুল ইসলাম নাইম, সেকেন্ড হচ্ছে শেখ মাসুম আহমেদ, এবং থার্ড হচ্ছে মোহাম্মদ নাফিজ মাহমুদ। ওকে, কংগ্রেচুলেশনস। এখন যৌগিক বাক্য, এখন আমরা দেখবো কি, এখন আমরা দেখবো হচ্ছে যৌগিক বাক্য। যৌগিক বাক্য খুবই সহজ, কয়েকটা যোজক আছে, এগুলো একটু মনে রাখতে হবে। এবং, ও, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি, তারপর, আরো হয় আর, এই যে আর, শোনো নাই তুমি আমি আর ড্যানিশ, ওই আরটাও হয়, বুঝছো? তুমি আমি আর ড্যানিশ। আচ্ছা, ওকে, এখন যৌগিক বাক্যের ব্যাপারটা আমরা একটু বুঝি। যৌগিক বাক্যে হয় কি, বাক্যের দুইটা পার্ট একটা আরেকটার সাথে, বাক্যে দুইটা পার্ট থাকবে যৌগিক বাক্যেও, কিন্তু বাক্যের দুইটা পার্ট একটা আরেকটার উপর শর্ত সাপেক্ষে নির্ভরশীল থাকবে না, শর্ত সাপেক্ষে নির্ভরশীল থাকবে না। যেমন আমরা যদি এই বাক্যটা দেখি যে চোর ঠিকই এসেছিল কিন্তু কিছু নেয়নি, তার মানে দেখো চোর এসেছিল বলে আমার কিছু খোয়া গেছে, বাক্যটা যদি এমন হতো দ্যাট মিনস আমার কিছু খোয়া যাওয়ার সাথে চোরের একটা ডিপেন্ডেন্সি আছে, নির্ভরশীলতা আছে। চোর যদি না আসতো আমার কিছু খোয়া যেত না, চোর এসেছে দেখে আমার কিছু খোয়া গেছে। কিন্তু এইখানে দেখো, এখানে জিনিসটা উল্টা, চোর ঠিকই এসেছিল কিন্তু কিছু নেয়নি, বুঝছো? তার মানে চোরের আসার সাথে, চোর আসার সাথে কোনো কিছু নির্ভরশীল না, বুঝতে পেরেছো? যৌগিক বাক্যের ক্ষেত্রে কি হয়, বাক্যগুলা দেখো এখানে বলা আছে, বাক্যগুলো হবে হচ্ছে নিরপেক্ষ। নিরপেক্ষ মানে কি, মানে হচ্ছে শর্তহীন। নিরপেক্ষ মানে হচ্ছে শর্তহীন, শর্তহীন। এই নিরপেক্ষ বাক্যগুলা দুইটা পার্ট থাকবে, ও এবং আর এর মাধ্যমে যুক্ত থাকবে, দ্যাটস ইট। আব্দুল্লাহ আল হাদি বলছে এটা তো সমাস। কোথায় সমাস ভাইয়া? সমাস তো না এখানে, আমি জানি না কোনটা তোমার কাছে সমাস মনে হচ্ছে। আব্দুল্লাহ আল হাদির সমাসের আইডিয়াও ক্লিয়ার না, বাংলা বাক্যের যৌগিক বাক্যের আইডিয়াও ক্লিয়ার না। হাই হাই হাই, সর্বনাশ, পরীক্ষার আর বেশি দিন বাকি নাই, পড়তে হবে আব্দুল্লাহ আল হাদি অনেক বেশি বেশি। ভাইয়া যোজকগুলো মনে রাখার জন্য কোনো নিনজা টেকনিক আছে কিনা? যোজক আলাদা করে মনে রাখতে হবে কেন? যেই ছোট ছোট পার্ট গুলা, ও এবং আর, কিন্তু, অথবা, অথচ, তথাপি, আর, এগুলো তো দেখলেই তুমি বুঝবে এগুলা বাক্যকে যুক্ত করে, দুইটা বাক্যকে, দুইটা শব্দকে এগুলা যুক্ত করে। ওকে, এবার একটা পোল দিয়ে দেখি। একাধিকবার পরীক্ষা এসেছে রাজা আছেন কোটালের দোহাই কেন, কোন ধরনের বাক্য? ঠিক আছে, রাজা আছেন কোটালের দোহাই কেন, কোন ধরনের বাক্য? দেখি পারি কিনা। ওকে, লেটস সি। আচ্ছা, টিচার টুকে আমি বলে দিচ্ছি, দাঁড়াও। শ্রীমন্ত কর্মকার বলছে টিচার টু উত্তর দেয় না, এক্ষুনি উত্তর দিবে, অপেক্ষা করো। এটার উত্তর দাও দেখি। রাজা আছেন কোটালের দোহাই কেন, বাক্যটার মানে কি এটা একটু বুঝি আমি ফার্স্টে। রাজা আছেন কোটালের দোহাই কেন, তার মানে অনেক সময় এরকম হয় না যে একটা দেশে প্রধানমন্ত্রী আছে, তুমি প্রধানমন্ত্রীর কাছে গেছো একটা জিনিসের সাইন নেওয়ার জন্য, তো ওইখানে মনে করো অন্য মন্ত্রীরাও আছে, এখন তাদের সাইন তো তোমার লাগবে না, কারণ প্রধানমন্ত্রী যদি একটা সাইন করে দেয় তাহলে তোমার বাজেটটা পাস হয়ে যাবে। তখন তুমি বলবা যে আরে রাজা থাকতে, আরে প্রধানমন্ত্রী থাকতে মন্ত্রীর কি দরকার, বুঝেছো? বা তুমি মনে করো চিফ গেস্ট হিসেবে দাওয়াত দিতে গেছো প্রধানমন্ত্রীকে, এখন ওইখানে অন্যান্য মন্ত্রীরাও আছে, মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রীরা আছে, তুমি বললা যে
আমার প্রোগ্রামে প্রধানমন্ত্রী গেস্ট হলেও চলবে, আরে এইসব মন্ত্রীদের, বাকি মন্ত্রীদের কি দরকার। এইখানে বাক্যটা তেমনই বুঝিয়েছে। রাজা আছেন, কোটালের দোহাই কেন, কোন ধরনের বাক্য? ও, একটা ইম্পর্টেন্ট জিনিস মিস করেছি, হায় হায় সর্বনাশ, একটা ইম্পর্টেন্ট জিনিস মিস করেছি। বাক্যে এবং, ও, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি, তারপর, এগুলার পাশাপাশি একটা কমাও থাকতে পারে। এগুলা অথবা একটা কমা, ঠিক আছে? মানে এমন যৌগিক বাক্য তোমরা পাবা যেখানে এই কিংবা, কিন্তু, এবং, ও, এসব কিছু নেই, জাস্ট একটা কমা আছে। ওকে, সরল হবে না এটা, কারণ এখানে বাকি দুইটা পার্ট আছে, এটা একটা পার্ট, এইটা একটা পার্ট। সো ফার্স্টে আমরা দুইটা পার্ট থাকলেই সরল থেকে বাদ দিয়ে দিব। ওকে, জটিল আর মিশ্র একই জিনিস, কিন্তু জটিল বাক্যেরই আরেকটা নাম হচ্ছে মিশ্র। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটু যদি বুদ্ধিমান হও তুমি চিন্তা করতে পারো যে আচ্ছা, যদি জটিল হইতোই তাহলে তো মিশ্র হবে, যদি মিশ্র হইতোই তাহলে তো জটিল হবে, যদি দুইটাই তো কারেক্ট অ্যান্সার হবে না, তাহলে দুইটাই আমি বাদ দিই, তাহলে এটা যৌগিক হবে। কেন এটা যৌগিক হবে? কারণ দেখো, রাজার থাকা কোটালের থাকা বা না থাকার উপর নির্ভরশীল না, বা কোটালের থাকা না থাকা রাজার থাকার উপর নির্ভরশীল না, কোনো শর্ত এখানে নাই। যদি এখানে শর্ত থাকতো তাহলে আমরা বলতে পারতাম যে এটা শর্ত সাপেক্ষে বাক্য গঠন হয়েছে, এই জন্য এটাকে তখন আমি জটিল অথবা মিশ্র বাক্য বলতে পারতাম। যেহেতু এখানে সরল হচ্ছে না, জটিল বা মিশ্র হচ্ছে না, তাই আমাদের যৌগিকটাই কারেক্ট অ্যান্সার। এমনিতেও যদি তোমরা চিন্তা করো, এখানে বাকি দুইটা পার্ট আছে, দুইটা পার্টকে এই কমাটা একটা যোজক হিসেবে যুক্ত করেছে, যোজক হিসেবে যুক্ত করেছে। অনেক সময় মারামারির সময় বা গ্যাঞ্জামের সময় আমরা কি বলি জানো? আমরা বলি হচ্ছে, আরে হাত থাকতে মুখে কি। এই যে বললাম হাত থাকতে কমা মুখে কি, এখানে দেখো, এখানে কিন্তু ও এবং আর, কিন্তু, তথাপি কোনো কিছু ব্যবহার করা হয়নি। হাত থাকতে মুখে কি, এটা একটা যৌগিক বাক্য হয়ে যাবে তখন। কোটাল কি? কোটাল হচ্ছে মন্ত্রীর মতো, মানে একজন সভাসদ। কারেক্ট? ওকে, সো কারেক্ট হয়েছে। এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড কারা হলো? ফার্স্ট হচ্ছে সাদিয়া আফরিন রিয়া, সেকেন্ড হচ্ছে রাইসা ইসলাম, এবং থার্ড হচ্ছে পায়েল। হ্যাঁ, এগুলো কনজাংশনের মতো, রাজিয়া। ওকে, সো আমাদের আজানের সময় হয়েই গেছে। আমরা তাহলে আর এখান থেকে নতুন পড়ায় না ঢুকে আমরা একটু আজানের ব্রেকে চলে যাই। 5টা 12 বাজে এখন, আমাদের আজানের বিরতি হচ্ছে 5টা 25 পর্যন্ত। অলরাইট, এরপরে এসে আমরা বাক্য রূপান্তর শিখবো। বাক্য রূপান্তর শিখবো। শ্রীমন্ত কর্মকার এটা নিয়ে কথা বলবো আমরা নামাজের ব্রেকের পরে। সো সি ইউ আফটার 12 মিনিট, 5:25 PM আমরা মাগরিবের নামাজের পর ফেরত আসছি, ঠিক আছে? ওকে, ওয়েলকাম ব্যাক। আমরা আবারও নামাজি বিরতির পর চলে আসলাম। আশা করি তোমরা সবাই দ্রুত যদি জয়েন করে ফেলবা, ব্যাক করে ফেলবা। আমরা এখন বাক্যের আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটার নাম হচ্ছে বাক্য রূপান্তর, মানে বাক্যের কনভার্সন বা বাক্যের ট্রান্সফরমেশন বলতে পারো। ইংলিশেও আমরা এটা করি, পাশাপাশি বাংলাতেও এটা আমাদেরকে আজকে একটু শিখে নিতে হবে। খুবই সহজ, খুবই সহজ, ঠিক আছে? সো জিনিসটা হচ্ছে, তোমরা ব্রেকে যাওয়ার আগে কেউ কেউ প্রশ্ন করছিল যে ভাইয়া এই বাক্য থেকে প্রশ্ন কিভাবে আসে। প্রশ্নটা করে কি জানো? মনে করো একটা বাক্য তোমাকে দিল, বাক্য দিল হচ্ছে এরকম যে আমি, ফর এক্সাম্পল, আমি ভাত খাই, ঠিক আছে? এটা কোন ধরনের বাক্য বললোই না, এটা জাস্ট বলে দিবে যে এটাকে তুমি জটিল করো, ঠিক আছে? ব্র্যাকেটে বলে দিবে এটাকে জটিল করো, অথবা ব্র্যাকেটে বলে দিবে যে এটাকে যৌগিক করো। তার মানে একটা বাক্য দিয়ে এই বাক্যটাকে অন্যভাবে কনভার্ট করতে বলবে, অন্য কিছুতে পরিবর্তন করতে বলবে, এখানে ব্র্যাকেটে লিখে দিবে। কয়টা বাক্য দিবে ভাইয়া? বাক্য দিবে তোমাকে 8টা, তোমাকে তার মধ্যে যে কোনো 5টা অ্যান্সার করলেই হবে। 8টার মধ্যে যে কোনো 5টা অ্যান্সার করলেই হবে, অর্থাৎ 3টা তুমি স্কিপ করতে পারো, 3টা তুমি বিকল্প হিসেবে বাদ দিতে পারো। আচ্ছা, হ্যাঁ,
এখন বাক্য রূপান্তরের ক্ষেত্রে একটাই গ্রাউন্ড রুল, দুইটা গ্রাউন্ড রুল বেসিক্যালি, একটা বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বাক্য রূপান্তরের সময় কখনো অর্থ পরিবর্তন করা যায় না। তোমাকে একটা বাক্য দিল, তুমি বাক্যটার অর্থকে রূপান্তর করলা। ফর এক্সাম্পল, আমি যদি এরকম করি যে সদা, সদা মানে হচ্ছে সবসময়, সদা সত্য বলবে, ঠিক আছে। এখন এই বাক্যটা একটা অস্তিবাচক, একটা পজিটিভ সেন্টেন্স। এখন এটা দিয়ে আমি যদি বলি এটাকে নেতিবাচক করো, আমি তোমাকে বললাম যে এটাকে তুমি নেতিবাচক করো, তুমি ভাবলো যে আরে এটা তো সহজ, লিখে দিব সদা সত্য বলবে না, হয়ে গেল নেতিবাচক। তুমি ভাবছো যে হ্যাঁ ভাইয়া আমাকে বলেছিল নেতিবাচক করতে, নেগেটিভ করতে, করে ফেললাম। সদা সত্য কথা বলবে ছিল, সদা সত্য বলবে না লিখে দিলাম। এটা কি কারেক্ট আর রং? কারেক্ট হলে তোমরা কারেক্ট লিখো, আর রং হলে তোমরা রং লিখো। এটা কি করা যাবে নাকি যাবে না? তো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড রুল নাম্বার 1 এর সাথে জড়িত। আমাদের দুইটা গ্রাউন্ড রুল আছে বাক্য রূপান্তর করতে হলে, দুইটা জিনিস মনে রাখতে হবে। সো গ্রাউন্ড রুল নাম্বার 1 এটা তোমরা বলো, 2টা আমি বলে দিচ্ছি। 2টা হচ্ছে কমন সেন্স খাটাতে হবে। বাক্য রূপান্তরের একটা বাক্যের বিভিন্ন রকম রূপান্তর হয়, মানে তুমি যদি একটা বাক্যকে সরল বাক্যকে বলো এটাকে জটিল করতে হবে, এটাকে তুমি নানান রকম ভাবে জটিল করতে পারো, মানে বিভিন্ন রকম শর্ত তুমি এটার মধ্যে আরোপ করতে পারো। এটার কোনো ফিক্সড এরকম সিস্টেম নেই যে একটা বাক্য জটিল করতে হলে বা যৌগিক করতে হলে বা বাক্য রূপান্তর করতে হলে এটা সঠিক উত্তর শুধুমাত্র একটা বাক্যই হবে, এরকম না। এটা সৃজনশীল প্রশ্নের মতো আলাদা আলাদা উত্তর হতে পারে। দিস ইজ রং। কেন এটা রং? কারণ হচ্ছে এইখানে সদা সত্য বলবে আর সদা সত্য বলবে না, দুইটা শব্দের অর্থই আলাদা, দুইটা শব্দের অর্থ কি আলাদা। সো অর্থ যদি আলাদা হয় তাহলে বাক্য রূপান্তরটা ভুল, তুমি পেয়ে যাবে সসম্মানে দুটো আন্ডা, ঠিক আছে, ডাব্বা পেয়ে যাবে, জিরা। এটা পাওয়া যাবে, করা যাবে না। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার তো আমরা? মূল ভাব বা অর্থ অপরিবর্তিত রেখে, কি অপরিবর্তিত রাখতে হবে? অর্থটা অপরিবর্তিত রেখে একটা ক্যাটাগরির বাক্যকে আরেকটা ক্যাটাগরিতে পাল্টাতে হবে। ওকে, এইবার যদি একটু দেখি আমরা ক্যাটাগরিগুলো এইটার মাধ্যমে চিনে নিব। আমি আজকে ক্লাসের শুরুতেই বলেছি আজকে ক্লাসের স্লাইডে সবকিছু আমরা পড়াবো না। এর আগে ক্লাসের স্লাইডে অনেকগুলো জিনিস ছিল, যেমন অস্তিবাচক বাক্য কাকে বলে, নেতিবাচক বাক্য কাকে বলে, এগুলো ছিল। যেহেতু তোমরা এগুলো পারবা, জাস্ট আর যারা আগে পড়ো নাই তাদেরও সমস্যা নেই, জাস্ট রিডিং করবা। অস্তিবাচক বাক্য কাকে, একটা বাক্য যদি পজিটিভ বাক্য হয়, মানে মিথ্যাবাদীকে সবাই ঘৃণা করে, এখানে কোনো নেতিবাচক শব্দ নাই, তাহলে এটা হচ্ছে অস্তিবাচক শব্দ, অস্তিবাচক বাক্য। আর যদি বাক্যের মধ্যে এমন থাকে যে মিথ্যাবাদীকে কেউ ভালোবাসে না, কাপুরুষ ছাড়া অন্য কেউ মৃত্যুকে ভয় করে না, এই না নয় এগুলো যদি থাকে তখন সেগুলোকে আমরা কি বলতে পারি? এগুলোকে আমরা বলতে পারি হচ্ছে নেতিবাচক। আচ্ছা, এইবার একটু দেখি আমরা, এইবার আমরা একটু দেখি যে আচ্ছা এরকম অস্তিবাচক বাক্যকে কিভাবে নেতিবাচক করতে হয়, এইভাবে দিতে পারে। তার মানে তোমার বাক্যে কি করবে জানো, মানে তোমার পরীক্ষা কিভাবে আসবে, এইটা দিবে, মিথ্যাবাদীকে সবাই ঘৃণা করে, এতটুকু দিবে। এটা বাদ দাও, এটা আসবে না। মিথ্যাবাদীকে সবাই ঘৃণা করে এতটুকু দিয়ে বলবে, ব্র্যাকেটে বলবে নেতিবাচক করো। তখন তোমাকে এটাকে কনভার্ট করতে হবে, পরিবর্তন করতে হবে, কিংবা রূপান্তর করতে হবে। একদম সহজ, মিথ্যাবাদীকে সবাই ঘৃণা করে, এটা তো একটা সত্য কথা, তাই না? এটা তো আমি চাইলে এটাকে জাস্ট নেগেটিভ করে দিলে হবে না, তখন আমি যেটা করব, এই ঘৃণার একটা বিপরীত শব্দ ব্যবহার করব, এই ঘৃণার একটা বিপরীত শব্দ ব্যবহার করব এবং তার সাথে না যুক্ত করবো। অর্থাৎ ঘৃণার বিপরীত শব্দ হচ্ছে ভালোবাসা, ভালোবাসে, এটা ব্যবহার করে না ব্যবহার করবো, তাহলেই হয়ে যাবে। তবে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আমি যখন কনভার্ট করি এই জিনিসটাও কিন্তু ইম্পর্টেন্ট। এখানে সবাই ছিল, এই যে এখানে মিথ্যাবাদীকে সবাই ঘৃণা করে। সো আমি যদি এইটা লিখি যে মিথ্যাবাদীকে সবাই ভালোবাসে না, একটু বুঝো কেন আমার গ্রাউন্ড রুল নাম্বার 2 হচ্ছে কমন সেন্স খাটাতে হবে। কমন সেন্স খাটাতে হবে বলেছি, কেন কমন সেন্স খাটাতে হবে একটু বুঝো। বাক্য হচ্ছে মিথ্যাবাদীকে সবাই ঘৃণা করে, তুমি ভাবলা যে আচ্ছা তো তাহলে আমি একটা কাজ করি, এই ঘৃণাটার বিপরীত শব্দ ওটা বসাই দিই আর একটা না বসাই দিই। তার মানে বাক্যটা তুমি এমন ভাবে লেখার চেষ্টা করলা যে মিথ্যাবাদীকে সবাই ভালোবাসে না, এটা যদি তুমি লিখো, হ্যাঁ কি লিখি, মিথ্যাবাদীকে মিথ্যাবাদীকে
সবাই ভালো বাসে না, এটা যদি আমি লিখি মিথ্যাবাদীকে সবাই ভালোবাসে না, এখন তোমার এই অংশটা কারেক্ট, এইটাও কারেক্ট, কিন্তু এই সবাই নিয়ে একটা ঝামেলা আছে। এটার অর্থ কি দাঁড়ায়? অর্থটা কি এটার? মিথ্যাবাদীকে সবাই ভালোবাসে না, এটার অর্থ কি দাঁড়ায়? এটার অর্থ দাঁড়ায় মিথ্যাবাদীকে সবাই ভালোবাসে না। ফর এক্সাম্পল, তোমার একটা ক্লাসে 100 জন মানুষ আছে, 100 জন মানুষের মধ্যে 80 জন হচ্ছে ভালোবাসে না, 20 বা 20% হচ্ছে ভালোবাসে। মিথ্যাবাদীকে সবাই ভালোবাসে না বলতে বোঝায় যে মিথ্যাবাদীকে সবাই ভালো না বাসলেও কেউ কেউ ভালোবাসে, কেউ কেউ ভালোবাসে। মিথ্যাবাদীকে সবাই ভালো না বাসলেও কেউ কেউ ভালোবাসে। এই জন্য তোমাকে লিখতে হবে মিথ্যাবাদীকে কেউ ভালোবাসে না, অর্থাৎ ভালোবাসার পার্সেন্টেজটা 0%। ক্লিয়ার হলে এবার ক্লিয়ার লিখে ফেলো। এখন এইটা আলাদা করে কোনো রুল রেগুলেশন নিয়ম নিনজা টেকনিক এগুলো দিয়ে মনে রাখার দরকার নেই। এটা জাস্ট তুমি সিম্পল তোমার মাথা খাটাবা, কমন সেন্স খাটায় উত্তরটা করবা, তাহলেই হবে। তুমি উত্তরটা লেখার পরে বাক্য রূপান্তর করার পর দেখবা যে বাক্যটা আসলে সেন্স মেক করতেছে কিনা, বাক্যটা দিয়ে মানে মূল বাক্যে যেটা লেখা ছিল ভার্সেস তোমার বানানো বাক্য দুটোকে একই অর্থ প্রকাশ করে কিনা, সেম টু সেম হচ্ছে কিনা। জাস্ট বিপরীত শব্দ দিয়ে বিপরীত শব্দ বসাই দিলাম আর একটা না দিয়ে দিলাম, তাতে কিন্তু হয়ে যায় না। ভেরি গুড। তানহা বলেছে প্রিটেস্টে 5 পেয়েছি। না, শোয়েব হোসেন মিথ্যাবাদীকে তাদের ফ্যামিলি মেম্বাররাও ভালোবাসে না, কারণ মিথ্যাবাদীরা তো তাদের ফ্যামিলির সাথে মিথ্যা কথা বলে। মনে করো তুমি মিথ্যাবাদী, তো তোমাকে তোমার মা হচ্ছে বাজার করতে দিল, তুমি বাজার থেকে আলু কিনলা মনে করো 30 টাকা কেজিতে, কিন্তু তোমার মাকে বললা হচ্ছে 35 টাকা, এরপর 5 টাকা নিজে মেরে দিলা। এই যে তুমি তোমার পরিবারের সাথে তোমার মায়ের সাথে মিথ্যা কথা বললা, তোমার ফ্যামিলি মেম্বার বা তোমার মা ফ্যামিলি মেম্বার হওয়া সত্ত্বেও কি তোমার এই মিথ্যাকে পছন্দ করবে বা তোমার মিথ্যাবাদী হওয়াকে পছন্দ করবে? করবে না। ডান? ওকে, তারপর দেখি মিথ্যাবাদী। হ্যাঁ, আচ্ছা, কাপুরুষেরা মৃত্যুকে ভয় করে। আচ্ছা, তাহলে আমার কি করতে হবে? দেখো, কাপুরুষ ছাড়া অন্য কেউ মৃত্যুকে ভয় করে না। কাপুরুষ ছাড়া অন্য কেউ মৃত্যুকে ভয় করে না। রিমা বলছে অস্তিবাচক শব্দ মানে কি? অস্তিবাচক মানে হচ্ছে যেই বাক্যগুলো ইতিবাচক বাক্য বা পজিটিভ বাক্য, যেগুলোতে অ্যাফার্মেটিভ, বুঝো ইংলিশে যে অ্যাফার্মেটিভ বলে, মানে ইংলিশে যে অ্যাসার্টিভ বাক্য রয়েছে, অ্যাসার্টিভ বাক্যের 2টা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর আরেকটা হচ্ছে নেগেটিভ। আরেকটা হচ্ছে নেগেটিভ। সো অস্তিবাচক হচ্ছে এই অ্যাফার্মেটিভটা, অস্তিবাচক হচ্ছে এই অ্যাফার্মেটিভ, আর তোমার নেগেটিভ হচ্ছে নেতিবাচক। এইবার বুঝছো কিনা? ডান? ওকে, তারপর দেখি। ওকে, বুঝেছো। এইবার দেখো এই ক্যাটাগরির বাক্যটা, জন্মভূমিকে সবাই ভালোবাসে। বাক্যটা হচ্ছে জন্মভূমিকে সবাই ভালোবাসে। এখন আমি যদি লিখি, কমন সেন্স খাটাও, একটু কমন সেন্স খাটাও, তোমাকে বাক্য দেওয়া হচ্ছে জন্মভূমিকে সবাই ভালোবাসে। এখন তুমি একটু কমন সেন্স খাটাও, জন্মভূমিকে কেউ ভালোবাসে না, এটা দিব? নেতিবাচক করতে বলছে তো, মানে দেখো জন্মভূমিকে সবাই ভালোবাসে, দিস ইজ আ ট্রু ফ্যাক্ট, দিস ইজ আ ট্রু ফ্যাক্ট, তাই তো? এখন এটাকে বলছে নেতিবাচক করতে, তখন কমন সেন্স খাটে আমরা যেটা করব, এমন কেউ নেই যে, দেখো এটা হলো তোমার টোটকা, জন্মভূমিকে সবাই ভালোবাসে, দেখো জন্মভূমিকে ভালোবাসে না, এটাকে আমি কনভার্ট করলাম, এমন কেউ নেই যে জন্মভূমিকে ভালোবাসে না। কাপুরুষেরা মৃত্যুকে ভয় করে। ফজলে রাব্বি বলেছে সুপুরুষেরা মৃত্যুকে ভয় করে না। এটা কি সঠিক? এটা সঠিক না, কারণ বাংলা ভাষায় কাপুরুষ বলতে বোঝে যারা ভীতু, সুপুরুষ বলতে কিন্তু যারা মানে সাহসী তাদের বোঝে না। সুপুরুষ বলতে বোঝে যারা দেখতে সুন্দর,
তাদেরকে সুপুরুষ বলে। বুঝছো? গুড ট্রাই, বাট বুঝছো তো কেন ভুল? কারণ সুপুরুষ আর মানে কাপুরুষের বিবয়ী শব্দ সুপুরুষ না। কাপুরুষ বলতে বোঝায় যারা ভীতু, আর সুপুরুষ বলতে বোঝায় যারা দেখতে সুন্দর। বোথ আর ডিফারেন্ট টার্মস। বুঝছো ফজলে রাব্বি? কেমন কট খেলা? আব্দুল্লাহ আল হাদি বলছে জন্মভূমিকে কেউ ঘৃণা করে না। আচ্ছা, আমরা যদি লিখি জন্মভূমিকে কেউ ঘৃণা করে না, সেটাও হবে, কিন্তু হবে না? হবে। সোহেব হোসেন বলছে যে কাপুরুষের বিপরীত শব্দ নাই। না, আসলে কাপুরুষের বিপরীত শব্দ আছে, বীরপুরুষ আছে, ঠিক আছে, সাহসী আছে, সেগুলো হতে পারে, সেটা নিয়ে সমস্যা নেই, বাট সুপুরুষ না। আচ্ছা, ধন্যবাদ তারিন, ধন্যবাদ, থ্যাংক ইউ। এখন এটা দেখো, এটা কিন্তু লিখতে পারো তুমি যে জন্মভূমিকে কেউ ঘৃণা করে না। পারবা কি পারবা না বলো তো? জন্মভূমিকে কেউ না, এটা কি তুমি লিখতে পারবা নাকি পারবা না? ফজলে রাব্বি জি বানানটা ভুল হয়েছে। জি বানান এইটা, বর্গীয় জ রস্বইকার, কোনো বফলা টফলা নাই, শুধু বর্গীয় জ রস্বইকার। এটা বাংলা একাডেমি পর্যন্ত নতুন নিয়ম। বুঝছো না? ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে ফেলো। ক্লিয়ার? ওকে, তারপরে দেখি। এখন এগুলো তো পারবোই, অস্তিবাচক থেকে কিভাবে নেতিবাচক করতে হবে একই রকম। ক্লাসের স্লাইডটা বাসায় একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই। প্র্যাকটিস করলেই তুমি আস্তে আস্তে করে বুঝতে পারবা যে কিভাবে পরিবর্তনগুলো করতে হয়। এখন উল্টাটা, আগে আমরা পজিটিভ থেকে নেগেটিভ করেছিলাম, এবার আমরা নেগেটিভ থেকে পজিটিভ করি। নেতিবাচক একটা বাক্য দেওয়া আছে, মনে করো মাছ পাওয়া যায় তো তেল পাওয়া যায় না। তো পরীক্ষা কিভাবে আসবে ভাইয়া? পরীক্ষায় এই বাক্যটা দিবে, মাছ পাওয়া যায় তো তেল পাওয়া যায় না, এটাকে অস্তিবাচক করো, ব্র্যাকেটে বলে দিবে। ব্র্যাকেটে বলবে হচ্ছে কি করতে হবে। আবার ব্র্যাকেটে যেটা দেওয়া আছে সেটাই এই বাক্যটা মনে করে না, ব্র্যাকেটে দেওয়া হচ্ছে কোন ধরনের বাক্যে এটাকে কনভার্ট করতে হবে। আচ্ছা দেখো, মাছ পাওয়া যায় তো তেল পাওয়া যায় না, এটাতে কি বুঝিয়েছে? তার মানে হচ্ছে মাছ কখনো কখনো পাওয়া যায়, কিন্তু তেল একেবারেই পাওয়া যায় না। মাছ পাওয়া যায় তো তেল পাওয়া যায় না, মানে মাছ পাইলেও পাইতে পারি, তেল পাওয়াই যায় না। দেখি অস্তিবাচক কি? মাছ পাওয়া যায় তো তেল দুর্লভ, তার মানে পাওয়া যায় না এই শব্দটাকে কিভাবে সুন্দর করে খেলে দেওয়া হয়েছে, পাওয়া যায় নাটাকে করে ফেলা হয়েছে দুর্লভ। তুমি ন্যায় কাজ করনি, এই যে নিটা হচ্ছে নেতিবাচক, তাহলে আমরা কি লিখবো? তুমি অন্যায় কাজ করেছো। তুমি অন্যায় কাজ করেছো। তুমি কি করেছো? অন্যায় কাজ করেছো। মুনথা বলছে স্লাইড গুলো কই থেকে পাবো? আমাদের অ্যাপ আর ওয়েবসাইটে তো দেওয়া থাকে ক্লাসের পর ক্লাসের স্লাইড। ওকে, মাছ পাওয়া গেলেও তেল পাওয়া দুর্লভ, হ্যাঁ হবে তানহা। ভেরি গুড। এই ব্যাপারটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি যে আমি এখানে যে এক্সাম্পল গুলো লিখে দিয়েছি এটাকে রূপান্তর করলে যে শুধু মানে এইটাই শুধুমাত্র এইটাই কারেক্ট, আর তুমি যেটাকে করবা, তুমি যেরকম ট্রান্সফরমেশন করবা সেটা কারেক্ট না, এরকম কিন্তু না। বাক্য রূপান্তরের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন বাক্য কারেক্ট অ্যান্সার হিসেবে কনসিডার হতে পারে। এটা সৃজনশীল প্রশ্নের মতো, যে আলাদা আলাদা জিনিসকে শুদ্ধ উত্তর হিসেবে কনসিডার করা হয়। দুর্লভ ছাড়া অন্য কিছু কি লেখা যাবে? অন্য কিছুটা কি সেটা বলো, তাহলে আমি বলে দিই লেখা যাবে কি যাবে না। অলরাইট, এটা দেখো, ওকে চেনাই যায় না, ওকে চেনাই কঠিন। অর্থাৎ আমার যে নাটা তার মানে নেতিবাচক থেকে ইতিবাচক করতে হলে বা অস্তিবাচক করতে হলে যেটা করতে হবে, তোমার যে নাটা আছে না, এই নাটাকে তোমার ডিজলভ করে দিতে হবে, এই নাটাকে তোমার বাদ দিতে হবে। এটাকে নাটাকে বাদ দেওয়ার জন্য যত পায়তারা করতে হবে সেই পায়তারাগুলো আমরা করব। না নিধি, এখানে কই মুখস্থ করার কাজ বেশি? আমি বারবার এটাই বলছি তোমার, আমি এই নেতিবাচকটার একমাত্র অস্তিবাচক যে এটাই হবে এমন কোনো কথা নাই নিধি। তুমি যদি বানায় লিখো এবং যদি অর্থটা সেম থাকে, যদি তোমার ইনস্ট্রাকশনটা তুমি ফলো করো, তাহলে তুমি নাম্বার পাবা। বুঝছো? তোমাকে যেই ধরনের বাক্য বানাইতে বলছে সেই ধরনের বাক্য বানাইলেই হবে। কিন্তু তুমি যদি মনে করো যে মুখস্থ করে কতগুলো মুখস্থ করবে, এখানে মুখস্থ করে কখনো মানে তোমার লাভ হবে না, কারণ তোমার এই বাক্য রূপান্তর কমন আসবে না। আলিশা বলছে দুর্লভের জায়গায় কি দুষ্কর লেখা যাবে কিনা? দুষ্কর শব্দটার অর্থ কি? যেটা পাওয়া যায় না এরকম? দুষ্কর মানে তো যেটা কঠিন সেটা না?
ওকে, ঠিক আছে, ভেরি গুড। একই রকম ভাবে অভিজ্ঞতা না থাকলে বোঝা যায় না, অভিজ্ঞতা না থাকলে বোঝা বড় কঠিন। এটা হলো যে তোমাদের মতো, আগে না পড়ে আসলে বোঝা কঠিন, আগে না পড়ে আসলে বোঝা সহজ না, এই হচ্ছে তোমার কথা। না সাইমন, ওকে চোনা দুর্লভ কেমন হবে? দুর্লভ মানে যে যেটা সহজে পাওয়া যায় না সেটা হচ্ছে দুর্লভ। আচ্ছা, সো এইগুলো তো আমরা পারবো তাই না? নেতিবাচক থেকে কিভাবে অস্তিবাচক করতে হবে, বাসায় রিডিং করতে হবে। এটা যদি দেখি, পঞ্জিকার, পঞ্জিকা মানে হচ্ছে পত্রিকার পাতা উল্টানো বন্ধ রহিল না। পঞ্জিকার পাতা উল্টানো, পঞ্জিকার পাতা উল্টানো বন্ধ রহিল না, বুঝেছো? পঞ্জিকার পাতা উল্টানো বন্ধ রহিল না। এখন এটাকে যদি তুমি কনভার্ট করো, এটাকে যদি তুমি ইতিবাচক করো, তাহলে লিখবা পঞ্জিকার পাতা উল্টাইতে থাকিল। এই যে বন্ধ রহিল না, এটা তো হচ্ছে নেতিবাচক, নেগেটিভ, সো এটাকে উল্টাইতে থাকিল, দ্যাটস ইট। তাহারা নির্দয় নহে মানে তারা নির্দয় না। নির্দয়ের ডিরেক্ট বিপরীত শব্দ কি? দয়ালু। এটা দাও, আর এই নহেটা বাদ দিয়ে দাও, দ্যাটস ইট, হয়ে যাবে। ক্লিয়ার হলে এবার একটু ক্লিয়ার লিখে ফেলো। এই বাক্যের রূপান্তর আলাদা করে যে শেখাতে হয় এমন না, বাক্যের রূপান্তর জাস্ট তোমার আইডিয়াটা থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা, অনেকক্ষণ ধরে ক্লাসে দেখছি শামসুল ইসলাম দুষ্টুমি করছে, সো তোমরা যদি চাও, আমি একটা নতুন ম্যাজিক আবিষ্কার করেছি, এই ম্যাজিকটা আমি শামসুল ইসলামকে দিয়ে দেখাতে পারি। যে ম্যাজিকটা দেখালে তোমরা দেখবা শামসুল ইসলাম এই যে লাস্ট যে কমেন্টটা করেছে, এটাই দেখবা যে এই ক্লাসে এবং এই কোর্সের শেষ কমেন্ট। এরপর ও দেখবা যে অদৃশ্য হয়ে গেছে। তো তোমরা যারা যারা শামসুল ইসলামকে নিয়ে আমরা এই ম্যাজিকটা দেখাই এটা চাও, তারা হচ্ছে ক্লাস ডিসকাশনে লিখো ইয়েস, ইয়েস শামসুল। সো ম্যাজিক যারা দেখতে চাও শামসুল ইসলামকে নিয়ে, তারা লিখো ইয়াস। ঠিক আছে, আমার ক্লাসে দুষ্টুমি করবা আর পার পেয়ে যাবা, এটা তো কঠিন ব্যাপার। আচ্ছা, ওকে, মোসাম্মদ সাদিয়া আক্তার বলছে ক্লিয়ার ভাইয়া। ওকে চেনা বড় দেয়, হ্যাঁ মনির, এটা হবে না। ফজলে রাব্বি, ছি, ম্যাজিক দেখাবো কি বলছো তুমি? এত কষ্ট করে ক্লাস নিচ্ছি আর ক্লাসে খালি তোমরা দুষ্টুমি করলে কি ভালো লাগে বলো? মানে অন্যান্য দিন একটা কথা বলতে যতটুকু পরিশ্রম করতে হয় বা গলায় জোর দিতে হয়, আজকে ক্লাসের শুরু থেকেই তো তোমরা বুঝতে পারছো না যে আজকে ক্লাসটা অনেক কষ্ট করে নেওয়া, মানে অনেক দায়িত্ববোধ থেকে নেওয়া। কারণ হচ্ছে আমি চিন্তা করেছি যে আজকে ক্লাসটা ক্যান্সেল যে করব, তোমাদের তো এইচএসসি পরীক্ষা কয়দিন পর, তোমাদের টেস্ট পরীক্ষা, তোমরা এখনো যদি এটা না পারো কবে পারবা, কবে শিখবা? আজকে যদি না শেখাই, আজকে ক্লাসের স্লাইডটা পাওয়ার পর তো তোমাদের রিডিং পড়তে হবে, মানে প্র্যাকটিস করতে হবে। সো আজকে ক্লাসটা এই জন্য মিস দিতে চাইনি, কিন্তু তোমার ক্লাসে দুষ্টুমি করলে তো আমার মনে হয় যে তাহলে এত কষ্ট করে আর ক্লাস নেওয়ার দরকারটা কি, তাই না? ওকে, ঠিক আছে, এখন তোমরা সবাই শামসুল ইসলামকে ছেড়ে দাও। শামসুল ইসলাম বেচারা ভালো ছেলে, আমার সব স্টুডেন্টরাই ভালো, তাই না? হ্যাঁ, তাসিনা নুসরাত বলছে আজকের মতো মাফ করে দেন। আমি কখনোই চাই না যে আমার ক্লাসে কোনো শিক্ষার্থীর বাক স্বাধীনতা হরণ করতে। সো এটা আমি পারতপক্ষে কখনো একদম কেউ ডিরেক্ট মানে অনেক উত্তক্ত না করলে আমাকে এটা আমি করি না। সো অলরাইট, চলো আমরা তাহলে পড়ি। বিপরীত শব্দটা বসবে, হ্যাঁ রাজিয়া, বিপরীত শব্দ দিয়ে তোমরা লিখতে পারো। সো এগুলো তোমরা পারবো। এরপর নেতিবাচক থেকে কিভাবে অস্তিবাচক করতে হয়। এইবার আমরা দেখি একটু সরল থেকে জটিল, জটিল থেকে যোগে, এইগুলো একটু দেখি। সরল বাক্য থেকে জটিল বাক্য, জটিল থেকে সরল, এইগুলা কিভাবে হবে একটু দেখবো। হ্যাঁ, ওকে, পড়ায় ফেরত আসো। এইবার আমরা সরল থেকে জটিল করতে হবে কিভাবে একটু দেখি। খুব সুন্দর একটা প্রশ্ন করেছে একজন, নামটা একটু উপরের দিকে উঠে গেছে। বাক্যটা যদি সাধু ভাষায় দেওয়া থাকে তাহলে কি উত্তর সাধু ভাষায় করতে হবে? উত্তর হচ্ছে হ্যাঁ। বাক্য যদি চলিত ভাষায় দেয় তাহলে রূপান্তরটাও চলিত ভাষায় করতে হবে, বাক্য যদি সাধু ভাষায় দেয় তাহলে রূপান্তরটাও
সাধু ভাষায় করতে হবে। চমৎকার প্রশ্ন। ঠিক আছে, চলো পড়ায় ফেরত আসো। চুল পাকলেও তার বুদ্ধি পাকেনি। আরে কি ইন্টারেস্টিং ধরনের একটা বাক্য। এইটা একটা সরল বাক্য, এটাকে করতে হবে একটা জটিল বাক্য। তো আমরা জানি যে জটিল বাক্য মানে কি? জটিল বাক্য মানে হচ্ছে বাক্যে দুইটা পার্ট থাকবে, একটা কমা থাকবে এবং একটা অংশ আরেকটা অংশের উপর নির্ভরশীল হবে। বাক্যে দুইটা পার্ট থাকবে, একটা কমা থাকবে এবং বাক্যের একটা অংশ আরেকটা অংশের উপর নির্ভরশীল হবে। ওকে, দেখি। যদিও তার চুল পেকেছে, বাক্যের একটা অংশ, তথাপি তার বুদ্ধি পাকেনি। দুইটা অংশ এবং দুইটা অংশে কমা দিয়ে যুক্ত আছে। এবং এখানে আমাকে কে বলতে পারবে যে এখানে শর্তটা কি? যে আমাকে এখানে শর্তটা বলতে পারবে। যদিও তার চুল পেকেছে তথাপি তার বুদ্ধি পাকেনি, এটা যেহেতু একটা জটিল বাক্য, এই বাক্যের শর্তটা যে বলতে পারবে আমি, সে হচ্ছে আজকে আমার স্টুডেন্ট অফ দ্য ক্লাস। আজকের স্টুডেন্ট অফ দ্য ক্লাস কে হবে? যে বলতে পারবে যে এখানে যদিও তার চুল পেকেছে কমা তথাপি তার বুদ্ধি পাকেনি, এখানে শর্তটা কি, কন্ডিশনটা কি, এটা যে বলতে পারবে তার জন্য আজকে একটা মৌখিক অ্যাওয়ার্ড রয়েছে, সেটা হচ্ছে স্টুডেন্ট অফ দ্য ক্লাস। দেখি কে পারে, শর্তটা কি? শ্রীমন্ত পণ্ডিত, তুমি তোমার পড়ালেখায় মনোযোগ দাও, আরেকজনকে ওয়ার্নিং দিতে হবে না, বুঝছো? এত দুষ্টামি তোমরা করো। আমার যখন সামনে এই এইচএসসি পরীক্ষার আর 6 মাস বাকি ছিল, আমার রীতিমতো ভয়ে হাত পা সবকিছু কাঁপতো, আর তোমাদের দেখি সারা দিন দুষ্টামি। না, তোমরা যেটা বলছো তথাপি, তবু, এটা শর্ত না। শর্ত হচ্ছে যে দেখো শর্ত কি ছিল, তুমি আসলে আমি যাব, তার মানে আমার যাওয়াটা তোমার আসার উপর শর্তাধীন। এরকম কোন শর্ত আছে বলো তো? এরকম কোন শর্ত আছে? চুল পাকা, আচ্ছা, কেউই স্টুডেন্ট অফ দা ক্লাস হতে পারছে না। আচ্ছা, উমাইমা খান বলছে চুলের বয়সন্ধি হয়নি। ওরে বাবা, এটা আবার কি ধরনের শর্ত? ঠিক আছে, দেখি একটু। যদিও তার চুল পেকেছে তথাপি তার বুদ্ধি পাকেনি, তার মানে কন্ডিশনটা কোথায়? কন্ডিশনটা হচ্ছে চুল পাকা, মানে একটু যদি আমি বাক্যটার অর্থটা যদি একটু অ্যানালাইসিস করি, একটা মানুষের চুল কখন পাকে? সাধারণত অনেকের হরমোনাল কারণে পেকে যায় অনেক ছোট বয়সে, সেটা না। সাধারণত একটা মানুষের চুল কখন পাকে? যখন তার বয়স হয়। বয়স হয় মানে কি, তার অভিজ্ঞতা হয়, ম্যাচুরিটি যখন হয়, তখন বলতে পারি যে তার চুল পেকেছে, কারণ বয়সের কারণে তার চুল পেকেছে। তার মানে আমি যদি বলি যদিও তার চুল পেকেছে, ইট শোজ, যদিও তার চুল পেকেছে ইট শোজ যে তার কি হয়েছে, তার বয়স হয়েছে, বয়স হয়েছে। তার মানে বয়স হওয়ার সাথে বুদ্ধি হওয়ার একটা সম্পর্ক আছে। অর্থাৎ এই বাক্যটাতে বোঝানো হচ্ছে যে যদি কেউ যদি বয়স্ক হয় তাহলে তার বুদ্ধি হয়। এখানে বুদ্ধি বলতে, বুদ্ধি পাকেনি বলতে কি বোঝাচ্ছে জানো? বুদ্ধি পাকেনি বলতে আসলে মানে সে অনেক বুদ্ধিমান হয়ে গেছে এটা বোঝাচ্ছে না। বুদ্ধি পাকেনি বলতে বোঝাচ্ছে যে সে ম্যাচিওর, সে ম্যাচিওর্ড হয়নি। বুঝলা? আচ্ছা, রাজিয়া, রাজিয়া সবার আগে সঠিক উত্তর দিয়েছে। ঠিক আছে রাজিয়া। আমার গলাটা প্রায় বসেই যাচ্ছে। ক্লাসের অবশ্য শেষ পর্যায়ে, সমস্যা নাই। বয়স হচ্ছে কিন্তু বুদ্ধি ঠিক আছে। ওকে, এরপর দেখো, এটা দেখো, সরল বাক্য। আপনি গেলে আর ভাবনা কি? আপনি গেলে আর ভাবনা কি? এখন এটাকে জটিল করতে হবে। সরল বাক্য দেওয়া আছে, আপনি গেলে আর ভাবনা কি, এটাকে জটিল করতে হবে। জটিল করতে হবে কিভাবে? যদি আপনি যান তাহলে আর ভাবনা কি? দেখেছো? তার মানে বাক্যে দুইটা পার্ট, পার্ট 1, পার্ট 2, এইখানে একটা কমা এবং এই পার্টের উপর এই পার্টের একটা নির্ভরশীলতা আছে। তার মানে
আমি আর ভাবনা কি বলতে আমি আর টেনশন করবো না যদি আপনি যান। মানে মনে করো তোমরা বন্ধুরা মিলে ট্যুরে যাচ্ছ, এখন অপরিচিত একটা জায়গা, কেউই চিনে না তোমার বন্ধুদের মধ্যে, তো তোমার মামা বললো যে সেও সাথে যাবে, কারণ মামা ওই জায়গাটা আগে আরো 4-5 বার গিয়েছে। তখন তুমি তোমার মামাকে বললা যে আপনি গেলে আর ভাবনা কি, তার মানে আপনি গেলে আর টেনশনের কিছু নাই। তার মানে আমাদের টেনশন না করাটা কিসের উপর নির্ভরশীল? আপনার যাওয়ার উপর নির্ভরশীল। বুঝতে পেরেছি? এটাই এখানে মেন করা হচ্ছে। যদি আপনি যান তাহলে আর ভাবনা কি, তার মানে আমরা এটাকে সাকসেসফুলি সরল থেকে জটিল করতে পেরেছি। ডান। গলার অবস্থা তো লবডঙ্কা, এখন কি করা যায়? গোয়িং শর্ত নিধি বলেছে, হ্যাঁ একই রকম ভাবে সরল থেকে জটিল করবা, জাস্ট একটা কন্ডিশন দিবা। এরপরে হচ্ছে এখন ক্লাসের এই যে এগুলা যেগুলো আছে না, এগুলো বাসায় পড়তে হবে, বাসায় পড়ে পড়ে প্র্যাকটিস করবো। বাসায় কি করবা জানো? ফার্স্টে এই বাক্যটা দেখবা, সরল থেকে তোমাকে জটিল করতে হয়েছে, তুমি ফার্স্টে এই বাক্যটা দেখো, যত্ন না করিলে রত্ন পাইবে না। বাক্যটা দেখো নিজে, এরপর অ্যান্সারটা না দেখে নিজের খাতায় এটার উত্তরটা নিজে লিখো। লেখার পরে তুমি মিলিয়ে দেখো যে আচ্ছা যদি যত্ন না করো তবে রত্ন পাইবে না, এটা কি মিলেছে কিনা। আর হুবহু না মিললেও কিন্তু হবে, হুবহু না মিললেও যে ভুল হবে তা না, বাট যদি কোনোটা নিয়ে কনফিউশন থাকে অবশ্যই আমাকে বা তোমার ফার্সিন ভাইকে জিজ্ঞেস করে নেবা যে ভাইয়া আমি এই বাক্যটা রূপান্তরটা এইভাবে করেছি, ইজ দিস কারেক্ট অর নট। না ক্লাস শেষ পর্যায়ে সমস্যা নেই, শেষ করেই যাব। অন্যান্য দিন 6টা পর্যন্ত ক্লাসে, আজকেও 6টা পর্যন্ত ক্লাস নেব, কোনো সমস্যা নেই। হ্যাঁ পণ্ডিতের দল ছুটি দিয়ে চা খান, ছুটির ফন্দি খালি তাই না, খালি দুষ্টামি আর ফাঁকিবাজি। আচ্ছা সমস্যা নেই, আমার চিন্তা করতে হবে না, তোমরা তোমার পড়ার চিন্তা এইচএসসি চিন্তা করো। এখন উল্টাটা যদি হয়, সরল থেকে জটিল তো পারলাম, জটিল থেকে যদি সরল করতে বলে তাহলে কি করব? তাহলে জটিলে কি থাকে, দুইটা পার্ট থাকে, যারা নির্বোধ তারা এই কথা বিশ্বাস করে। দুইটা পার্ট থাকে, এই যে পার্ট 1 পার্ট 2 কমা আর শর্ত সাপেক্ষ। এখন এটাকে সরল দেখো, নির্বোধেরাই এই কথা বিশ্বাস করে। তার মানে সরল বাক্যে কি থাকে ভাইয়া? একটা কর্তা, একটা সাবজেক্ট, একটা সমাপিকা ক্রিয়া এবং কোনো কমা ও এবং আর দুইটা পার্ট, এগুলা নাই, শর্ত নাই, তাহলে এটা সরল বাক্য হয়েছে। যারা ধার্মিক তারা সুখী, ধার্মিক ব্যক্তিরাই সুখী। এইখানে ধার্মিক ব্যক্তিরা হচ্ছে তোমার মানে সাবজেক্ট, আর সুখীর পরে যদি একটা হয় দিয়ে দাও তাহলে বেশি ভালো হয়। কি হয়? এই হয়টা উজ্জ থাকে, মানে আমি ভালো ছেলে, এখানে আমির পর যে একটা হয় আছে, এই হয়টা উজ্জ আছে, কিন্তু আছে, এটা একটা সমাপিকা ক্রিয়া। এই নিশাত তাসনিম দুষ্টামি করছো কেন? আচ্ছা ডান। সো এগুলো একটু বাসায় পড়বা, না পড়লে কিন্তু পারবা না। মানে বাসায় যেটা করবা, ফার্স্টে এই পার্টটা দেখবা, এরপরে নিজে নিজে কনভার্ট করবা, নিজে নিজে ট্রান্সফর্ম করবা, করে মিলিয়ে দেখবা যে মিলেছে কিনা। দেখে দেখে উত্তরগুলো লিখো না, দেখে দেখে উত্তর লিখলে তোমার কাছে একটা ফলস সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট কাজ করবে। তুমি যদি এটা দেখে দেখে সলভ করো তাহলে তোমার মনে হবে যে আমি তো পারি, পরীক্ষায় গিয়ে পারবা না। যেটা করতে হবে, প্রশ্নটা দেখবা, উত্তরটা নিজে লিখবা এবং মিলিয়ে দেখবা। যদি কোনো কনফিউশন থাকে আমাকে জিজ্ঞেস করবা। ওকে, এইবার সরল থেকে যৌগিক, খুবই সহজ। সরল থেকে যৌগিক মানে কি, বাক্যকে দুইটা পার্টে করতে হবে এবং এবং একটা কমা অথবা ও এবং আর এগুলা দিতে হবে। একটু এক্সাম্পল দেখি। শিক্ষক এলেও, এটা দেখি, শিক্ষক এলেও ক্লাস হয়নি, এটাকে দুইটা পার্ট করব। শিক্ষক এসেছেন কিন্তু ক্লাস হয়নি, এবং দুইটা পার্টকে কমাও দিয়েছি আবার কিন্তুও দিয়েছি, যে কোনো একটা দিলেও হবে, বাট কমা কিন্তুটা সবচেয়ে স্ট্যান্ডার্ড আর কি, কমার কিন্তু। নিব রে বাবা, কিউএনএ ক্লাস নিব, অপেক্ষা করো, মেইন ক্লাসই নেওয়ার সময় পাই না। ঠিক আছে, নিশাদ বলেছে আমি বকা খেলাম, দুষ্টুমি করলে তো বকা খাবাই।
চল থেকে যৌগিক বুঝছো? দেখো খুব সহজ। অনুগ্রহ করে সব খুলে বলুন। মনে করো উকিলের কাছে ক্লায়েন্ট গেছে, ক্লায়েন্টকে উকিল বলছে দয়া করে সবকিছু খুলে বলুন। এখানে সবকিছু খুলে বলুন বলতে পোশাক আশাক খুলে বলতে পারে নাই, মানে সবকিছু খোলাসা করে বলুন বলেছে, বুঝছো? তোমরা যে পণ্ডিত, তোমরা তো ওইটাই চিন্তা করবে, এই জন্য আগেই বলে দিলাম। হ্যাঁ, ওকে, দেখো খুব সহজ। অনুগ্রহ করুন এবং সব খুলে বলুন, বাক্যে দুইটা পার্ট, একটা যোজক, দ্যাটস ইট। গ্রামের ওপারে তুরাগ নদী, এখানে গ্রামের শেষ এবং তারপরে তুরাগ নদী, বাক্যে দুইটা পার্ট। এখন এটা তো কোনো রুল ফলো করে তুমি পারবা না, এটা হচ্ছে তোমার কমন সেন্স কাজে লাগাইতে হবে। কমন সেন্স কাজে লাগাইতে হবে, কমন সেন্স। বুঝেছি? ভেরি গুড। এগুলো বাসায় কিন্তু পড়তে হবে। আচ্ছা, এরপর যদি একটু দেখি জটিল থেকে যৌগিক। যেহেতু তার ধন সম্পদ আছে তাই সে অত্যন্ত গর্বিত। তার মানে এখানে জটিল, এখানে একটা কমা দেই, যেহেতু তার ধন সম্পদ আছে কমা তাই সে অত্যন্ত গর্বিত, এটাকে দুইটা পার্ট করব। তার ধন সম্পদ আছে এই জন্য, এই যে ও এবং আর, তবু কিন্তু এইটার একটা যোজক হচ্ছে এই জন্য, তাই যোজকগুলো আমি মার্ক করে দিই, তাহলেই পারবা। কিন্তু আর এগুলোতে তোমরা কমা দিয়ে দিও। হ্যাঁ, কমা দিয়ে দিও, সেমিকোলনও ব্যবহার করা হয়। এই তো মোটামুটি এই বাক্যের রূপান্তর। অব্যয় কি ভাই? একজন জিজ্ঞেস হচ্ছে, অব্যয় মানে হচ্ছে সেই পদ যে যার কোনো পরিবর্তন হয় না, যেমন ও এবং তবু কিন্তু আর কি, কি আছে না কি, এটা কি, এটা একটা অব্যয়, কারণ কির কোনো পরিবর্তন হয় না, বুঝছো? ভেরি গুড শামিমা। হ্যাঁ, ছুটির সময় হয়ে গেছে, তবে তোমাদের একটা কথা বলি, আজকের ক্লাসে আমরা যেটা করলাম সেটা হচ্ছে দুষ্টুমি। আচ্ছা, জোকস অ্যাপার্ট, আমরা দুষ্টুমির পাশাপাশি পড়ালেখাও করেছি। আমরা একদম শুরুতে সার্থক বাক্য নিয়ে আলোচনা করেছি, এই সার্থক বাক্যের ৩টা গুণ নিয়ে আলোচনা করেছি। তারপর আমরা ক্লাসের স্লাইডে আছে, ক্লাসে একটা জিনিস স্কিপ করেছি, সেটা তোমাদের অবশ্যই বাসায় পড়তে হবে, সেটা হচ্ছে অস্তিবাচক বাক্য কাকে বলে, এক্সাম্পল, নেতিবাচক বাক্য কাকে বলে, এক্সাম্পল, এগুলো স্কিপ করেছি ক্লাসের স্লাইডে, বাট এটা তুমি স্লাইডে আছে, পড়বা। এরপর আমরা পড়েছি কি? এরপর আমরা পড়েছি হচ্ছে বাক্য গঠন অনুসারে ৩ প্রকার: সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য। জটিল বাক্যকে মিশ্র বাক্য বলা হয়, এটা আমরা শিখেছি। তারপরে আমরা শুরু করলাম নতুন একটা পায়তারা, সেটা হচ্ছে বাক্য রূপান্তর। সরল থেকে যৌগিক, জটিল থেকে যৌগিক, এরকম বাক্য রূপান্তর। এই বাক্য রূপান্তর খুবই সহজ যদি তুমি বাক্যের স্ট্রাকচারটা জানো। তুমি যদি জানো সরল বাক্য হচ্ছে একটা কর্তা থাকবে, একটা সমাপিকা ক্রিয়া থাকবে, দ্যাটস ইট, সরল বাক্য পারবা বানাইতে। জাস্ট কমন সেন্স কাটাও আর এই জিনিসটা মনে রাখো যে সরল বাক্য দেখতে কিরকম হয়। সেকেন্ডলি, যৌগিক বাক্য, বাক্যে দুইটা পার্ট থাকবে, দুইটা পার্ট, একটা পার্টের উপর আরেকটা পার্ট নির্ভরশীল হবে না, কোনো শর্ত থাকবে না, কমা থাকতে পারে দুইটা পার্টের মধ্যে, অথবা ও এবং তবু কিন্তু আর ইত্যাদি ধরনের যোজক থাকবে। দুইটা শিখে ফেললাম। থার্ড হচ্ছে জটিল, বাক্যে দুইটা পার্ট থাকবে, দুইটা পার্টের মধ্যে কমা থাকবে বেশিরভাগ ক্ষেত্রে, এবং একটা পার্ট আরেকটা পার্টের উপর শর্ত সাপেক্ষে নির্ভরশীল হবে। বুঝতে পেরেছো? জাস্ট সহজ। আজকের এই একটা ক্লাস থেকে বাক্যর 5 নম্বর আমরা ইনিশিয়েট করে ফেলতে পারবো, যদি যে এক্সাম্পল গুলো তোমাদের ক্লাসের স্লাইডে দেওয়া আছে সেগুলো তোমরা প্রশ্নটা দেখো এবং খাতায় উত্তরটা নিজে লিখো, পরে মিলিয়ে দেখো, পরবর্তীতে কোনো কনফিউশন থাকলে আমাকে বা ফার্স্টকে যদি জিজ্ঞেস করো। ক্লাস যখন শুরু করেছিলাম গলার যে অবস্থা ছিল, এখন গলার অবস্থা তার চেয়ে সিগনিফিকেন্টলি খারাপ, গলা দিয়ে আওয়াজই বের হচ্ছে না প্রায়, কিন্তু তারপরও তোমরা এতক্ষণ আমার সাথে ছিলে, আমার ফ্যাস ফ্যাসে গলায় তোমাদের কোনো বিরক্তিবোধ আমি দেখিনি, এটার জন্য আমি খুবই কৃতজ্ঞ। আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ গাইজ। একটা জিনিস তোমরা রেগুলার বেসিসে মিস করছো, এটা না দিলে আসলে বোঝা যায় না ক্লাসটা কেমন হয়েছে। এক, ক্লাস রেটিং, এটা তোমরা অ্যাপে একটু পরে দিতে পারবা। 2 হচ্ছে আমাদের একটা গ্রুপ আছে এইচএসসি 25 ফ্রি A+ সাজেশন,
এই গ্রুপটাতে তোমরা একটা ক্লাস রিভিউ দাও না, কিন্তু আমি বুঝতে পারি না ক্লাসটা কেমন হয়েছে, ভালো খারাপ মন্দ মোটামুটি এভারেজ, ইমপ্রুভমেন্ট স্কোপ কি আছে, কোথায় ভালো করা যায়, কি তোমাদের ভালো লাগে কি তোমাদের খারাপ লাগে, এইগুলা বোঝার জন্য এই এইচএসসি 25 ফ্রি প্লাস সাজেশন গ্রুপে ক্লাস রিভিউ দেওয়া খুবই জরুরি। সো আজকে আর কথা বাড়াবো না, বাড়ানোর হলে গলায় শক্তি সামর্থ্য নেই। তোমাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে সুস্থ অবস্থায় আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ক্লাসের স্লাইডে যেই কন্টেন্ট গুলো আছে এগুলো একটু প্র্যাকটিস করো, ইনশাল্লাহ বাক্য থেকে 5-5 আমরা পাবোই। আজকের মতো এখানে বিদায় নিই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।